আজকে আমাদের পেনাল কোডের টপিক 5, নতুন নোটের অফেন্সেস এফেক্টিং লাইফ, জীবন ক্ষুণ্ণকারী অপরাধ, মানে হত্যাকাণ্ড, খুন, এগুলো। এখানে 5টি প্রশ্ন আছে, প্রথম দুইটি বেসিক বড় প্রশ্ন এবং নিচের 3টি প্রবলেমেটিক কোশ্চেন আছে। অপরাধমূলক নরহত্যা কি, মানে কালপিবল হোমিসাইড কি, নরহত্যা কখন খুন হয় এবং কখন খুন হয় না, উদাহরণ সহ উত্তর দিন। এই প্রশ্নটা যদি আমরা উত্তর করতে চাই, প্রথমে অপরাধমূলক নরহত্যা কি এই অংশটুকুর উত্তর করে নিতে হবে। এই ছোট অংশটুকু যদি টিকা আকারে আসে বা ছোট প্রশ্ন আকারে আছে, তাহলে আমাদের এই অংশটুকু লিখতে হবে। তো অপরাধমূলক নরহত্যা এর অনেকগুলো নাম আছে। অপরাধমূলক বা নিন্দনীয় বা দণ্ডনীয় নরহত্যা, বাংলা অনেকগুলো, ইংরেজি একটাই, কালপেবল হোমিসাইড। তো এটা পেনাল কোডের কোথায় আছে আমরা সেটা দেখে নিই। দ্য পেনাল কোড 1860 এর 299 ধারার বিধান মতে কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে, এখানে কোনো ব্যক্তি বলতে একজন ব্যক্তি হতে পারে, একাধিক ব্যক্তি হতে পারে। পেনাল কোডের যে ব্যাখ্যামূলক যে সেকশনগুলো ছিল প্রথম দিকে, সেখানে একজন ব্যক্তি আর সিঙ্গুলার প্লুরাল একই জিনিস, একজন ব্যক্তি একাধিক ব্যক্তি একই জিনিস। তাই কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, মানে কোনো ব্যক্তি বলতে একজন হচ্ছে অপরাধী, আর অপর কোনো ব্যক্তিকে মানে যিনি হবে ভিকটিম, মৃত্যু ঘটনার অভিপ্রায় নিয়ে। তার মানে দেখবেন যে এক ব্যক্তি আরেকজন ব্যক্তিকে আঘাত করার আগে মুখে অনেক সময় বলেই ফেলে যে মেরেই ফেলবো আজকে। তাহলে তার উদ্দেশ্য কি মেরে ফেলা, আঘাতের আগে বলেই ফেলা মুখ দিয়ে যে মেরেই ফেলবো তোকে আজকে। তো অনেক সময় আমরা মামলায় যখন 307 ধারার মামলা ফাইলিং করি বা 506 ধারার মামলা ফাইলিং করি, তখন উল্লেখ করি আসামির ভাষায় অনেক সময় এই তুই শব্দ ব্যবহার করে থাকি, যে আসামি বাদীকে বা ভিকটিমকে উদ্দেশ্য করে বললো আজ তোকে মেরেই ফেলবো, মেরে টুকরো টুকরো করে কেটে ফেলবো। এই ধরনের ভাষাও আমরা অনেক সময় সিআর মামলায় ফাইলিং এ ব্যবহার করে থাকি 307 ধারা নিয়ে আসার জন্য। তো মৃত্যু ঘটনার অভিপ্রায় নিয়ে, তার মানে আঘাতটা তার উদ্দেশ্যই ছিল তাকে মেরে ফেলায়, যে ব্যক্তিকে আঘাত করা হচ্ছে সে যেন মরে যায়, এই ধরনেরই কাজ করবে। মৃত্যু ঘটতে পারে এমন আঘাতের অভিপ্রায় নিয়ে, তাহলে প্রথম বক্তব্য হচ্ছে এমন একটা কাজ করবে যেটা মৃত্যু নিশ্চিত। আর দ্বিতীয়টা হচ্ছে এমন একটা আঘাতের অভিপ্রায় নিয়ে কাজটা করবে যেখানে মৃত্যুটা ঘটতে পারে। তার মানে একটা হচ্ছে মেয়ে আর উপর একটা হচ্ছে শ্যাল, এরকম উপরে ঘটার সম্ভাবনা বেশি, 2 নম্বর পয়েন্টে ঘটতে পারে, অ্যাবাউট টু এরকম, বা প্রবাবিলিটি আছে, ভালো সম্ভাবনা আছে। তার মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে কোনো কার্যের মাধ্যমে মৃত্যু ঘটায়, তবে তা অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এমন একটা নলেজ, মনে করেন একটা মানুষের তার হৃৎপিণ্ডে কি বসানো আছে, রিং বসানো আছে। তো তাকে যদি বুকে আঘাত করা হয়, হার্ট দুর্বল দুর্বল সহজেই সে কি হয়ে যাবে, মারা যেতে পারে। তো এটা জেনে শুনে যদি তার বুকে আঘাত করা হয়, একটা ঘুষি মারা হয়, তাহলে তো মানুষটা মারা যাবে। তো এটা জেনে যে ওই যে ভিকটিম যে মারা যাচ্ছে অমুক ব্যক্তির এই সমস্যাটা আছে, এটা জেনে যদি তাকে জেনে শুনে ওই বুকে আঘাত করে, তাহলে এই 3 নম্বর পয়েন্টটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে সেক্ষেত্রে। তার মানে এখানে মৃত্যু ঘটানোর অভিপ্রায়, বা মৃত্যু ঘটতে পারে এমন আঘাতের অভিপ্রায়, বা মৃত্যু ঘটতে পারে এমন কাজ জেনে শুনে করলে সেটা অপরাধমূলক নরহত্যা হবে। এখানে কেউ যদি বলেন এখানে কি খুন হতে পারে না, অপরাধমূলক নরহত্যা হচ্ছে টু ইন ওয়ান। টু ইন ওয়ান মানে কি, একের মধ্যেই দুই। 299 ধারার মধ্যে কালপেবল হোমিসাইডের কথা বলা আছে। মনে করেন কালপেবল হোমিসাইড হচ্ছে একজন গর্ভবতী মা যার ভেতরেই আরেকটা বাচ্চা আছে, যে বাচ্চাটাই হচ্ছে কি মার্ডার, ব্যাপারটা এরকম। উদাহরণটা হয়তো বা শুট করলো না, কিন্তু ধরে নেন কালপেবল হোমিসাইডের মধ্যে মার্ডারটা নিহিত আছে, একের মধ্যে দুই।
কিছু কিছু ঘটনা যেটা গুরুতর হয়ে যাবে সেটা কালপেবল হোমিসাইড থেকে আরো গুরুতর কিছু, তার মানে মার্ডার। আর কিছু কিছু ঘটনা মার্ডার পর্যায়ে যাবে না, সেটাই কালপেবল হোমিসাইড হিসেবেই থেকে যাবে। এটা হচ্ছে ব্যাপার। তার মানে 299 ধারায় কালপেবল হোমিসাইডের সংজ্ঞা দেওয়া হয়েছে, আর কালপেবল হোমিসাইডের মধ্যে দুইটা জিনিসই থাকে, স্বয়ং কালপেবল হোমিসাইড এবং আরেকটা হচ্ছে মার্ডার। অর্থাৎ অপরাধমূলক নরহত্যা হতে হলে উপরোক্ত তিনটি উপাদানের অন্তত একটি উপাদান বিদ্যমান থাকতে হবে। তিনটির যে কোনো একটি যদি থাকে তবুও এটা কালপেবল হোমিসাইড হবে। আবার কোনো অপরাধ খুন হিসেবে গণ্য হতে হলেও প্রথমে সেটিকে অপরাধমূলক নরহত্যার শর্তগুলো পূরণ করতে হবে। খুন হতে হলেও আগে তো অপরাধমূলক নরহত্যা হতে হবে, তারপরে তো সেটা খুনের পর্যায়ে গেল কিনা পরবর্তী স্টেপের বিষয়। তার মানে কোনো ঘটনা খুন হওয়ার আগে অবশ্যই কালপেবল হোমিসাইডের যে স্তর সেটাকে পার করে খুনের স্তরে এসে পৌঁছাবে। এরপরে আমরা চলে যাই, এতটুকু আমাদের হয়ে গেল। এই যে অপরাধমূলক নরহত্যা কি, এতটুকুর উত্তর শেষ। এবার আমরা পেনাল কোড এর 300 ধারার বিষয়বস্তু মূলত দুইটি, যথা এবার আমরা নরহত্যা কখন খুন এবং কখন খুন হয় না উদাহরণ সহ উত্তর দিন, এই অংশটুকুর উত্তর করছি। এখান থেকে শুরু হলো এখানের উত্তর, এই প্রশ্নের উত্তরটুকু। তাহলে দুইটি বিষয় আছে 300 ধারার মধ্যে, অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসাবে গণ্য, ইংরেজিটা দিয়ে দিলে ভালো হয়, when culpable homicide is murder। বিআর অ্যাক্টের ভাষা দেওয়া হয়েছে, অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসাবে গণ্য নয়, when culpable homicide is not murder। অনেক গাইডে আছে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টস টু মার্ডার বা কালপেবল হোমিসাইড ইজ অ্যামাউন্টিং টু মার্ডার, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, সেটাও চলবে। তবে বেয়ার অ্যাক্টে এই ইংলিশটা ইউজ করা হয়েছে, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার অ্যান্ড ইজ নট মার্ডার, এই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, তাই বেয়ার অ্যাক্টের ল্যাঙ্গুয়েজই দিয়ে দেওয়া হয়েছে। আবার আপনাদের পড়ার সুবিধার্থে এমসিকিউ নোটে যেভাবে আছে মোটামুটি সেটাকে 90% মেনটেন করে একটু ভাষাগত পরিবর্তন করা হয়েছে। তাছাড়া এমসিকিউ এর নোটটাকে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যে কারণে আপনাদের পড়ার সময় এমসিকিউ যেহেতু আমাদের আগে কমপ্লিট হয়ে গেছে পেনাল কোড, আপনাদের এইটা মাথায় একটু মেমোরি অটোমেটিক চলে আসার কথা, অর্থাৎ ইফোর্টটা কম দিতে হবে পড়াটা মনে রাখার জন্য। পাঁচটি ব্যতিক্রম সাপেক্ষে, অর্থাৎ কোনো হত্যাকাণ্ড যদি একটিও ব্যতিক্রমের আওতাভুক্ত না হয় তবে তা খুন হিসেবে গণ্য হবে। পাঁচটা ব্যতিক্রম আছে, পাঁচটা ব্যতিক্রম আছে, যেগুলো ব্যতিক্রমের ভেতরে চলে যাবে সেগুলো কালপেবল হোমিসাইড হিসেবেই থেকে যাবে, আর যেগুলো ব্যতিক্রমের মধ্যে যেতে পারবে না সে কালপেবল হোমিসাইডটা মার্ডারে পরিণত হবে। এটা হচ্ছে মূল বক্তব্য। তাহলে কালপেবল হোমিসাইড আসলে প্রথমত মার্ডার, আর যেগুলো ব্যতিক্রমের ভেতরে চলে গেল পাঁচটা, সেগুলো সেফ জোনে চলে গেল কিছুটা, সেটার মার্ডার না, সেটা জাস্ট কালপেবল হোমিসাইড। পক্ষান্তরে কোনো হত্যাকাণ্ড যদি পাঁচটি ব্যতিক্রমের অন্তত একটির আওতাভুক্ত হয় তবে তা খুন হিসাবে গণ্য হবে না। যদি একটা ব্যতিক্রমের ভেতরেও পড়ে সেটা, মানে ব্যতিক্রমের মধ্যে চলে গেল, তাহলে সেটা কি হবে না, খুন হিসাবে আর গণ্য হবে না। মনে করেন বৃষ্টি হচ্ছে, আপনি ছাতা ধরে আছেন মাথায়, এখন ছাতা বলতে ছাতার মনে করেন যে পাঁচটি ব্যতিক্রমের শেড মনে করেন, পাঁচটা ছাতা ধরা আছে। এখন যদি এই ছাতার ভিতরে কেউ অবস্থান করে সাধারণত সে ভিজবে না, বা বাড়িতে যে অবস্থান করবে শেডের নিচে যে থাকবে সে ভিজবে না। তো এরকম যে ভিজবে না সেটার কোন হিসেবে গণ্য হবে না, আর যেটা বাইরে থাকবে ব্যতিক্রমের সেটাই কোন হিসেবে গণ্য হবে। তাহলে আমরা মূলত যে পাঁচটা ব্যতিক্রম এখানে ফোকাস করতে হবে, ব্যতিক্রমের ভেতরে গেলে খুন হবে না, ব্যতিক্রমের ভিতরে যদি না যেতে পারে তাহলে সে ভিজে যাবে, মানে খুন হিসেবে থেকে যাবে। ছাতার উদাহরণ দিলাম, আশা করি একটু ক্লিয়ার হলো বিষয়টা। এবার আমরা মূল পয়েন্টে চলে যাব। এই যে এখানে দুইটা পয়েন্ট দেখলাম, একটা অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে, এটা একটু ভিন্ন কালার দিই, অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসাবে গণ্য, when culpable homicide is murder। প্রথমে আমরা দেখে নেব কোন ঘটনাগুলো কালপেবল হোমিসাইড প্রথমত, কিন্তু দ্বিতীয়ত সেটা মার্ডারের শর্ত পূরণ করবে। মার্ডারের শর্ত হওয়ার জন্য, মার্ডারকে বোঝার জন্য কিন্তু
এই 300 ধারাতে আবার 4টি এলিমেন্ট বা উপাদান এখানে বর্ণনা করা হয়েছে। যে মার্ডারকে একটু ভালোভাবে বোঝার জন্য আমাদের এই 4টি উপাদানকে বুঝতে হবে। তাহলে ওইদিকে থাকলো হচ্ছে 5টি ব্যতিক্রম, যেগুলো কালপেবল হোমিসাইড বোঝার জন্য 5টা ব্যতিক্রম জরুরি। আর 4টা উপাদান হচ্ছে কোন কোনগুলো সেগুলো বোঝার জন্য জরুরি। তাহলে খুনের জন্য আছে 4টি উপাদান, আর কালপেবল হোমিসাইডের জন্য আছে 5টা ব্যতিক্রম। এইভাবেও আমরা ভাবতে পারি। তো 1 নম্বর পয়েন্টে আমরা 4টা ব্যতিক্রম আলোচনা করব। সরি, 1 নম্বর পয়েন্টে আমরা 4টা উপাদান আলোচনা করব। যে উপাদানের মধ্যে যদি একটা উপাদানের সাথেও মিলে যায়, তাহলে ডেফিনেটলি সেই ঘটনাটা কি হবে? মার্ডার বা খুন। খুনের উপাদান মূলত 4টি, অর্থাৎ উপাদান সমূহের অন্তত একটি উপাদান কোনো হত্যাকাণ্ডে বিদ্যমান থাকলে তা খুন হিসাবে গণ্য হবে। খুনের উপাদান 4টি, নিম্নে উদাহরণ সহ আলোচনা করা হলো। প্রথমত, 4টি উপাদান, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং চতুর্থত। এই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে বেয়ার একটা ল্যাঙ্গুয়েজ। আপনারা চাইলে এখানে ক খ গ ঘ, ক খ গ ঘ এইভাবেও 4টি পয়েন্ট দিতে পারেন, নো প্রবলেম। অথবা রোমান সংখ্যার 1 2 3 4ও দিতে পারেন। কিন্তু ইংরেজিতে 1 2 3 4 দেওয়া যাবে না, কারণ আপনি বাংলা ফরম্যাটে লিখছেন। এই কারণে আপনি রোমান ব্যবহার করতে পারবেন, ক খ ব্যবহার করতে পারবেন, অথবা বাংলার 1 2 ব্যবহার করতে পারবেন, কিন্তু ইংরেজির 1 2 ব্যবহার করা যাবে না। এটা যেহেতু বাংলা মিডিয়ামে লিখবেন, তাই বাংলা ভার্সনে লিখলে সেটা সম্ভব না, তাহলে ভুল হয়ে যাবে। অথবা আপনি স্টার চিহ্ন দিতে পারেন। মৃত্যু ঘটানোর অভিপ্রায়, ইন্টেনশন নিয়ে হত্যা। একটু আগে যেটা বলছিলাম, 299 ধারার মধ্যেও এই জিনিসটা হুবহু আছে। তাহলে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে বা ইন্টেনশন নিয়ে, তাহলে একটা ইংরেজ শব্দটা কিন্তু আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, ইন্টেনশন। মূল যে কিওয়ার্ড, হেডওয়ার্ড প্রথম উপাদানের, সেটা হচ্ছে ইন্টেনশন থাকতে হবে। কিসের ইন্টেনশন? খুন করার ইন্টেনশন। বা যে ব্যক্তিকে মারবে সেই ব্যক্তিকে মেরে ফেলার, প্রাণে মেরে ফেলার ইন্টেনশন থাকতে হবে, অভিপ্রায় থাকতে হবে। তাহলেই সেটা কি হবে? খুন হবে। আর যদি না থাকে তাহলে খুন হবে না। উদাহরণ: ক চকে নিহত করার উদ্দেশ্যে তার প্রতি গুলিবর্ষণ করে করে ফলে চর মৃত্যু হয়। ক খুন করেছে। ক চ নামে একজন ব্যক্তি দিকে তাক করে বন্দুক থেকে গুলি ছুড়ে মেরে ফেললো। এটা তো ডেফিনেটলি একটা খুন হবে, কারণ তার গুলি করে কাউকে যখন আঘাত করা হচ্ছে, গুলির ফলে যে মানুষ মারা যেতে পারে, এটা তো একটা কমন সেন্সের বিষয়। আর উদ্দেশ্যই তাকে মেরে ফেলা, তাই তো সে গুলি করছে। তাই এইটা অবশ্যই খুন হবে, কারণ গুলি করার উদ্দেশ্যই কি? তাকে মেরে ফেলা। তাই অভিপ্রায়টা আসলে আছে, ইন্টেনশন আছে। দ্বিতীয়ত, মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে বা জেনে হত্যা, মানে নলেজ থাকবে যে এই কাজটা করলে আরেকজন মারা যেতে পারে। উদাহরণ: ক জানে যে চ এমন একটি রোগে ভুগতেছে যে একটি মাত্র আঘাতই তার মৃত্যু ঘটতে পারে। এটা জানা সত্ত্বেও ক চকে দৈহিক আঘাত করার উদ্দেশ্যে তাকে আঘাত করে। এই আঘাতের ফলে চ এর মৃত্যু ঘটে। কি দিয়ে আঘাত করলো, কিভাবে আঘাত করলো, কি অসুস্থতা, বর্ণনা নাই। তাহলে যে কোনো অসুস্থতা এখানে চলতে পারে। যে অসুস্থতা, একটা আঘাতের ফলে মানুষ মারা যেতে পারে, তাহলে গুরুতর শারীরিক সমস্যা আছে, শারীরিক দুর্বলতা আছে, বা হার্টের সমস্যা থাকতে পারে, কিডনির সমস্যা থাকতে পারে, ফুসফুসের সমস্যা থাকতে পারে, ভাইটাল কোনো সমস্যা থাকলে, এবং সেখানে যে ব্যক্তি একটা আঘাতে মারা যেতে পারে, এই বিষয়টা অপরাধী জানে, জেনে বুঝে এই আঘাতটা করলো যেন সে মারা যায়। খুনের অপরাধে অপরাধী সাব্যস্ত হবে যদি অনুরূপ আঘাত কোনো স্বাভাবিক স্বাস্থ্যসম্পন্ন লোকের প্রকৃতির নিয়মের মৃত্যু ঘটাবার পক্ষে যথেষ্ট ছিল না। এখন বলছে যে, মনে করেন কাউকে যদি একটা বুকে ঘুষি মারা হয়, এই খুশিতে হয়তো একটা সুস্থ সবল ব্যক্তি মারা যাবে না। কিন্তু একটু আগে যে উদাহরণ দিলাম, বুকে রিং বসানো থাকলে, হার্টে রিং বসানো থাকলে একটা আঘাতে মারা যেতে পারে। তাহলে স্বাভাবিক ব্যক্তি মারা যাবে না, এটা ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি মারা যাবে যে ব্যক্তিকে আঘাত করা হয়েছে, এবং সেটা আসামি জানে। জেনেও যদি আঘাত করে ওই অসুস্থ ব্যক্তিকে, তাহলে সেটা খুন হবে। আর যে সে যদি জানতো না যে সে অসুস্থ, এমন একটা আঘাত হয়ে গেছে, তাহলে কিন্তু সেটার কি হবে না? খুন হবে না। এটা আমরা ব্যতিক্রমের দিকে দেখব। কিন্তু চ এর যে এমন রোগ রয়েছে, তা যদি ক এর জানা না থাকে এবং সে অবস্থায় এমন একটা আঘাত দেয়, যার ফলে স্বাভাবিক স্বাস্থ্যবান ব্যক্তির মৃত্যু ঘটতে পারে না, তবে ক যদিও দৈহিক আঘাত দেওয়ার
জন্যই আঘাতটি দিয়েছে, তবুও সে খুনের জন্য অপরাধী সাব্যস্ত হবে না। কারণ সে তো জানে না যে যে মারা গেল তার বুকের মধ্যে রিং বসানো আছে বা অন্য কোনো সমস্যা আছে। যদি না সে মৃত্যু ঘটাবার উদ্দেশ্যে অথবা যে আঘাতের ফলে প্রকৃতির স্বাভাবিক গতিতে মৃত্যু ঘটতে পারে সে আঘাত দানের উদ্দেশ্যে আঘাতটি দিয়ে থাকে, তাহলে মূল মূল বক্তব্য হচ্ছে একজন অসুস্থ ব্যক্তি তার অসুস্থতার কথা জেনে একটা ছোট আঘাত করে যদি মেরে ফেলে তাহলে খুন হবে। তো না জেনে যদি আঘাত করে এবং ভুল হয়ে যায় তাহলে নিশ্চয়ই যে আঘাতটা করলো সেও অবাক হয়ে যাবে, সে অনুতপ্ত হবে। কারণ তাকে হয়তো বা একটা সাধারণ আঘাতই করতে চেয়েছিল, তাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, সেই কারণে সেটা খুন হবে না। তৃতীয়ত, এমন শারীরিক আঘাত বা ইনজুরি, এখানে আঘাতকে ইনজুরি বলা হচ্ছে, যা প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটায়। মানে এমন আঘাত করলো সেটা সুস্থ হোক অসুস্থ হোক, শিশু হোক নারী হোক পুরুষ হোক বৃদ্ধ হোক, যে কোনো বয়সের যে কোনো শারীরিক অবস্থার মানুষের কি হতে পারে, মৃত্যু হতে পারে। তো এমন আঘাত যদি দেয় তাহলে ডেফিনেটলি সেটা খুন হবে, বোঝাই যাচ্ছে। উদাহরণ: উদ্দেশ্যমূলকভাবে চকে এমন একটি তরবারির কোপ অথবা লাঠির আঘাত দেয় যা স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির মৃত্যু ঘটাবার পক্ষে যথেষ্ট। তার লাঠি দিয়ে জোরে মাথায় আঘাত করলো, মাথা ফেটে ব্রেন হ্যামারেজ হয়ে ভিতরের ব্রেন ক্ষতিগ্রস্ত হয়ে মারা গেল, ফলে এর মৃত্যু হয়। এই ক্ষেত্রে খুনের জন্য অপরাধী সাব্যস্ত হবে, যদিও সে এর মৃত্যু ঘটাতে চায় নাই। এখন অপরাধী যদি বলে যে আমি তো আঘাত করেছি, তরবারি দিয়ে কোপ মেরেছি, তার গলা কেটে পড়ে গেছে, বা তরবারি দিয়ে আমি বুকের মধ্যে আঘাত করেছি, তার ভেতরের হৃৎপিণ্ড কেটে গেছে, বা তার নাড়ি ভুঁড়ি কেটে বের হয়ে গেছে, আমার উদ্দেশ্য ছিল না তাকে মারার, তো এই ধরনের ল্যাম এক্সকিউজ বা মিথ্যা অজুহাত কাজে লাগবে না। কারণ আপনি কাজটা এমন করেছেন যে আপনার উদ্দেশ্য না থাকলেও এইটা আপনার পক্ষে আর কাজে আসবে না, সেটা খুন হিসাবে গণ্য হবে। কারণ আপনি আঘাতটা এমন করেছেন, লাঠি দ্বারা জোরে মাথায় মেরেছেন অথবা তরবারি দিয়ে এমন একটা আঘাত করেছেন যে মানুষ মরে যাওয়াটাই স্বাভাবিক। তার মানে এখানে ইনজুরিটার নেচার কেমন তার উপর ডিপেন্ড করে তৃতীয় যে উপাদান সেটা বলছে, যে ইনজুরিটাই এরকম দেওয়া হয়েছে যে মানুষ মারা যেতে পারে স্বাভাবিকভাবে। চতুর্থত, আসন্ন বিপজ্জনক কার্যের ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট এর মাধ্যমে হত্যা। মানে এখানে তৃতীয় আর চতুর্থের মধ্যে সামান্য পার্থক্য আছে। তৃতীয় হচ্ছে আঘাত খাওয়ার পরে হয়তোবা তাৎক্ষণিক তাৎক্ষণিক মৃত্যু না হতে পারে, একটু সময় লাগতে পারে, 2 দিন বিছানাগত থাকতে পারে, চিকিৎসা চলতে পারে। কিন্তু চতুর্থত হচ্ছে ইনস্ট্যান্ট, স্পট ডেট, সঙ্গে সঙ্গে মৃত্যু হতে পারে এই ধরনের কাজ যদি করে, এক্ষেত্রে মৃত্যু ঘটানোর অভিপ্রায় অপরিহার্য নয়। তাহলে তৃতীয় এবং চতুর্থতে মৃত্যু ঘটাতে চাইনি আমি, কিন্তু কাজটা এমন করেছি যে মৃত্যু ঘটে গেল, এরকম ব্যাপারটা। এক আর দুয়ে অভিপ্রায় এবং নলেজ, একে অভিপ্রায় বা ইন্টেনশন, দুয়ে নলেজ, তিনে ইনজুরিটার প্রকৃতি এমন যে মানুষ মারা যাবে, এই চতুর্থতে হচ্ছে ডেঞ্জারাস অ্যাক্ট এবং সেটা ইমিনেন্টলি বা ইনস্ট্যান্টলি এরকম একটা কাজ। উদাহরণটা পড়ি আরো ক্লিয়ার হবে। কোনো অজুহাত ব্যতীত জনতার প্রতি একটি গুলি ভর্তি কামান হতে গুলি বর্ষণ করে এবং জনতার একজনকে হত্যা করে, খুনের দায় অপরাধী সাব্যস্ত হবে, যদিও কোনো বিশেষ ব্যক্তিকে নিহত করার জন্য তার কোনো পূর্ব পরিকল্পিত অভিসন্ধি ছিল না। অভিসন্ধি বলতে অভিপ্রায় ছিল না, অভিপ্রায় লিখতে পারেন বা ইচ্ছা লিখতে পারেন। তো এখানে গুলি ভর্তি কামান, কামান বলতে একটা ক্যানন যেটা আগে ব্যবহার করা হতো। স্বভাবত এটা পুরাতন আইন, 1860 সালের আইন। তো ওই সময় ক্যানন বা গোলা বারুদ ব্যবহার করা হতো, তো সেইটা যদি 10 জনের মধ্যে ছুড়ে মারে এবং একজনকে লাগে, সে যদি মারা যায়, তো সে নিশ্চয়ই 10 জনের বিশেষ কাউকে মারার উদ্দেশ্য ছিল না, সে র্যান্ডমলি এলোপাথাড়ি এই কামান থেকে গুলিটা বর্ষণ করে যে কোনো একজনকে মেরে ফেললো। এরকম যেমন আমরা অনেক সময় বড়ই গাছ, আর নিশ্চয় বড়ই চিনেন, বা তেঁতুল গাছে ঢিল মেরে তেঁতুল বা বড়ই পাড়ার চেষ্টা করি। এখন আমার এক জায়গায় 20টা 30টা মতন গুচ্ছ হয়ে আছে বড়ই বা তেঁতুল, ওই একটা গুচ্ছতে মেরে দিলাম, কোনটা পড়বে সেটা আমার উদ্দেশ্য না, পড়লেই হলো দু একটা, একটা নির্দিষ্ট কোনো বড়ই বা তেঁতুল পাড়া আমার উদ্দেশ্য না। তো এখানে কাজটা যে করছে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মারবে না, 10 জনের মধ্যে সে গুলি ছুড়ে দিল, যে কোনো একজন মারা গেল।
এখন এই ধরনের কাজকাণ্ড যদি কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি করে তাহলে সেটা অবশ্যই খুন হবে। কিন্তু যদি অসুস্থ মস্তিষ্কের মানুষ যদি করে, অর্থাৎ পাগল বা উন্মাদ ব্যক্তি করে, তাহলে তো জেনারেল এক্সেপশনস এর মধ্যে চলে যাবে। তবে জেনারেল এক্সেপশনস এর মধ্যে গেলে এরকম কাজ যে করতে অনুপ্রাণিত করেছে বা যে প্ররোচনা দিয়েছে বা এই কামান ভর্তি গোলা ওর হাতে যে ধরাই দিয়েছে, সে কিন্তু আবার খুনের দায়ে দোষী হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল আমাদের খুনের বিষয়টা। এরবার আমরা আরেকটা বিষয় দেখব। 2 নম্বর, অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসাবে গণ্য নয়, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার। একটু আগে বললাম 5টা ব্যতিক্রম, মানে বৃষ্টি হচ্ছে, ছাতার নিচে কারা চলে গেল। তো ছাতার নিচে যারা আশ্রয় নিবে সেটা আর খুন থাকবে না, জাস্ট কালপেবল হোমিসাইড হিসেবে থাকবে। কোনো হত্যাকাণ্ড যদি 5টি ব্যতিক্রমের অন্তত একটি আওতাভুক্ত হয় তবে তা খুন হিসেবে গণ্য হবে না, তবে তা অপরাধমূলক নরহত্যা হবে। নিম্নে 5টি ব্যতিক্রম উদাহরণ সহ আলোচনা করা হলো। উদাহরণ দেওয়াটা জরুরি, যেহেতু বড় প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন আসলে উদাহরণ না দিলে কিন্তু নম্বর কমে যাবে। এখন বলতে পারেন যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো তো বিআর এক থেকে তুলে দিয়েছি, তো এই উদাহরণগুলো কি দিব? আপনি যদি নিজে বানিয়ে উদাহরণ দিতে পারেন, যদি উদাহরণের সাথে ম্যাচ করে, অর্থ যদি পরিবর্তন হয়ে না যায়, আপনি যদি নিজে কনফিডেন্ট থাকে, নিশ্চয়ই আপনি বানিয়ে উদাহরণ দিতে পারেন। যেমন আমার আগামী শুক্রবারের পরীক্ষায় আপনি বানিয়ে উদাহরণ দেন, যদি উদাহরণ যদি সুইটেবল হয় তাহলে নম্বর পাবেন, আর যদি সুইটেবল না হয় আমি বলে দেবো এইভাবে উদাহরণ দিলে হবে না, আপনার ভুল হচ্ছে। তার মানে আপনি এক্সপেরিমেন্ট করেন, ক্লাস টেস্ট গুলোতে এক্সপেরিমেন্ট করবেন, আর নিজের সৃজনশীলতা দেখানোর চেষ্টা করবেন। কিন্তু আমার যে দেখানো নিয়ম কানুন সেই গণ্ডি থেকে খুব বেশি দূরে যাবেন না। কোনো গাইডের যে নিয়ম কানুন সেগুলোও আপনি ফলো করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। কিন্তু যেটা আমি বেসিক জিনিস শেখাচ্ছি, বেশি লিখবেন না, টু দা পয়েন্ট লিখবেন। যেটা বড় প্রশ্ন সেখানে উদাহরণ যুক্ত করবেন। উদাহরণ নিজের ভাষাতেও হতে পারে, বারবার বলছি। এবার আমরা দেখে নিব যে এই যে ছাতার কথা বলছি, বৃষ্টি থেকে যাকে বাঁচাবে, এই ছাতার নিচে আসতে হলে এই ছাতার প্রকৃতিগুলো কেমন হবে, অর্থাৎ ব্যতিক্রম গুলো কি কি। 5টা ব্যতিক্রম আমরা দেখে নিচ্ছি, যেগুলো একটা ঘটনাকে খুন নাম না দিয়ে কালপেবল হোমিসাইড হিসেবে রাখতে সাহায্য করবে। ব্যতিক্রম এক, ব্যতিক্রম একের মধ্যে পড়লে সেটার খুন হবে না, কালপেবল হোমিসাইড হবে শুধু। গুরুতর ও আকস্মিক উত্তেজনা, গ্র্যাব অ্যান্ড সাডেন প্রভোকেশন। বলতে পারেন ব্র্যাকেটে কি ইংরেজিটা দিব? যদি মনে রাখতে পারেন ইংরেজিটা দিলে ভালো হয়, আর না দিলেও সমস্যা হবে না। তবে ইংরেজি দিলে নিশ্চয় 1-2 নম্বর বেশি পাবেন। এর ফলে উত্তেজনা প্রদানকারীকে বা ভুলক্রমে অন্য ব্যক্তিকে হত্যা করলে তা খুন নয়, বরং অপরাধমূলক নরহত্যা হবে। হঠাৎ এমন একটা কথা বলেছে যে ক্ষেপে গেছে একজন মানুষ, যে রাগে উত্তেজিত হয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সে আর মানুষ মানুষ নাই, পশুরূপী হিংস্র জানোয়ারে পরিণত হয়েছে। সেই অপরাধটা তখন করে ফেলেছে এই মানসিক স্টেটে। তো তখন আর সেটা খুন হবে না, কালপেবল হোমিসাইড হবে। এখন বলছে যে এই যে আকস্মিক উত্তেজনা বা গুরুতর উত্তেজনা, এই যে উত্তেজনাটা কিভাবে আসবে? যেমন এর আগে আমরা জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়েছিলাম যে নেশাগ্রস্ত কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে সেটা অপরাধ নয়। কিন্তু এর মধ্যে শর্ত ছিল কি, যে নেশাটা সে নিজে গ্রহণ করলে হবে না। সে নেশা দ্রব্য নিজে যদি গ্রহণ করে করে খুন করে তাহলে সে অবশ্যই খুনি। কিন্তু তাকে যদি নেশাদ্রব্যটা জোর করে দেওয়া হয় বা তার অগোচরে দেওয়া হয়, সে জানতে পারলো না, তখন সে নেশা, তার অগোচরে সে নেশাগ্রস্ত হয়ে গেল, তখন সে যদি অপরাধ করে তার বিন্দু মাত্র অপরাধ হবে না। জেনারেল এক্সেপশন 100% তাকে হেল্প করবে। ঠিক একই ধরনের ঘটনা এখানে ঘটছে, গুরুতর ও আকস্মিক উত্তেজনা। তবে শর্ত থাকে, যে 3টা শর্ত আছে, যে গুরুতর আঘাত এবং উত্তেজনাটা এইভাবে দিলে হবে না, এইভাবে আসলে হবে না। যেমন নেশাদ্রব্য সে নিজে গ্রহণ করলে হবে না, এরকম। প্রথমত নিজেই নিজেকে আকস্মিক উত্তেজনা প্রদান করা যাবে না। তাহলে আকস্মিক উত্তেজনা আসে এই ধরনের যদি কোনো কর্মকাণ্ড সে ব্যক্তি নিজে নিজেই কোনো অ্যাক্টিভিটি করে, যার মাধ্যমে সে প্রি প্ল্যান ভাবে করছে যে এরকম আমি একটা কাজ করব, এই কাজটা ঘটবে, তখন আমি নিজে কি হয়ে যাব, উত্তেজিত হয়ে যাব, তখন ওই উত্তেজনার সুবিধা নিয়ে একজনকে খুন করে ফেলবো, তখন সেটা খুনি হবে। দ্বিতীয়ত, আকস্মিক উত্তেজনাটি কোনো আইনানুগ কাজের মাধ্যমে হবে না। আইনানুগ কাজ মানে কোনো ম্যাজিস্ট্রেট আসামিকে বললো এই আপনি এটা কি কথা বলছেন, যেমন এই গত সপ্তাহে মেবি সোমবারে আমি আদালতে বসে আছি,
এটা যুগ্ম জেলা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, তৃতীয় আদালত, রাজশাহী। এই কোর্টে বিচারক সাহেব এই, জেরা হচ্ছে, আমি জেরা করছি আসামিকে এখন, আসামিকে সরি সাক্ষীকে জেরা করছি। কারণ সাক্ষী এসে বলছে যে আমি এই ঘটনা কিছুই জানি না, মাদক মামলার আসামি পক্ষে সাক্ষী দিচ্ছে, মানে পাবলিক সাক্ষীগুলো তো আসলে আসামিকে বাঁচানোর চেষ্টা করে। তো বলে আমি কিছুই জানি না, তখন স্যার খেপে গেছে। খেপে যে সামনে পেপার ওয়েট আছে, পেপার ওয়েট দিয়ে বলছে এটা দেখছেন কি, এটা দিয়ে মাথায় মেরে মাথা ফাটাই দিব। তো এইটা আইনানুগ কাজের মাধ্যমে উনি বোঝানোর চেষ্টা করছেন আপনি মিথ্যা কেন বলছেন, সত্যি করে বলেন, এটা বোঝানোর চেষ্টা করছে। যদিও ওনার ওয়েটা সঠিক না, মানে যে ওয়েতে উনি আসামিকে সরি সাক্ষীকে ধমকাচ্ছেন, এই ওয়েটা ঠিক না। কিন্তু উনি ওখানে যেহেতু আইনানুগ কাজ করছেন, একজন বিচারকের ভূমিকা পালন করছেন, তো এইটা করার কারণে বা সাক্ষীকে এই ধরনের কথা বলার কারণে সাক্ষী যদি রেগে যে ওই ওই অবস্থায় যদি ম্যাজিস্ট্রেটকে বা বিচারককে যদি মেরে ফেলে, তাহলে কিন্তু সেটা কি হবে, খুন হবে। কারণ সেটা বিচারক তার আইনানুগ কাজের মাধ্যমে তাকে উত্তেজনাটা দিয়েছে, মানে সাক্ষী রেগে গেছে ঠিকই, কিন্তু বিচারকের কথায় রাখলে হবে না, বিচারক মানুষ বলতেই পারে, তার পাওয়ার আছে, ক্ষমতা আছে, এরকম। আবার যদি পুলিশ কাউকে ধরতে যায়, পুলিশ ধরে দু একটা উত্তম মাধ্যম দিয়ে দিতে পারে। তো পুলিশ উত্তম মাধ্যম দিলে আসামি যদি আবার রাগ করে পুলিশকে যদি আবার উল্টো উত্তম মাধ্যম দিতে শুরু করে, দিয়ে যদি পুলিশকে মেরেও ফেলে, তাহলে কিন্তু সেটা কি হবে, খুন হবে। পরে যদি আসামি বলে যে পুলিশ আমাকে অযথা মারছিল, আমি অপরাধী না, নিরপরাধ, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আবার আমাকে পিটাইছে, তাই আমার রাগ হয়ে গেছে, আমি পুলিশকে মেরে দিয়েছি, এটা খুন হবে, কারণ পুলিশ আইনানুগ কাজই করছিল। তৃতীয়ত, আকস্মিক উত্তেজনাটি আত্মরক্ষার মাধ্যমে হবে না। আত্মরক্ষার মাধ্যমে হবে না, এটা দ্বারা কি বোঝাচ্ছে? মনে করেন যে আসামি, সে প্রথমে ঝগড়াটা শুরু করেছে এবং অপরপক্ষ তার জবাব দিয়েছে। মনে করেন আসামি আমি, আমার সামনে মিলন ভাই আছে, আমি মিলন ভাইকে একটা কি করলাম, কলার ধরলাম। আমি আসামি, আমি মিলন ভাইকে, মিলন ভাইয়ের কলার ধরলাম, মিলন ভাই রেগে গেল, রেগে যে মনে করেন আমাকে মেরে দিল। হ্যাঁ, তখন আমি আবার ওই মিলন ভাই আমাকে মেরেছে বলে আমি আবার মিলন ভাইকে হত্যা করে ফেললাম। তখন আমি বলতে পারবো না যে মিলন ভাই আমাকে মেরেছে, তাই আমি মিলন ভাইকে কি করে দিয়েছি, হত্যা করে দিয়েছি। তো এটা কেন? কারণ মিলন ভাই যেটা করেছে, মিলন ভাই আমাকে মেরেছে কারণ আমি মিলন ভাইয়ের কলার ধরেছি, তার রাইট অফ প্রাইভেট ডিফেন্সের জন্য তিনি আবার আমাকে মেরেছেন। তাহলে এখানে বুঝতে হবে ঘটনাটার সূত্রপাত কে করলো। আসামি নিজেই যদি কোনো সূত্রপাত করে, যেটার কারণে অপরপক্ষ তার প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতে গিয়ে যদি আসামিকে আঘাত করে এবং আসামি তাতে যদি আবার রেগে যায়, তাহলে সেই রেগে যে উত্তেজিত হয়ে গ্র্যাব অ্যান্ড সাডেন প্রভোকেশনে কাউকে হত্যা করলে সেটা অবশ্যই খুন হবে। আশা করি খুব সুন্দর করে বোঝাতে পেরেছি। যদি প্রশ্ন থাকে এই বিষয়ে, 1 নম্বর ব্যতিক্রম বিষয়ে, এখনই আপনারা লাইনে এসে কথা বলতে পারেন, কারণ এইটা বোঝাটা জরুরি। 1 নম্বর ব্যতিক্রম বলে দিচ্ছে যে গুরুতর এবং আকস্মিক উত্তেজনার মাধ্যমে যদি কাউকে হত্যা করা হয়, তাহলে সেটা খুন হবে না, সেটা হবে কি, কালপেবল হোমিসাইড। আবার এই উত্তেজনাটা ব্যবহার করার জন্য ব্যতিক্রমটা পারফেক্টলি ব্যতিক্রম হওয়ার জন্য আবার তিনটা কি আছে, লিমিটেশন আছে বা শর্ত আছে। এই তিনটা শর্তের মধ্যে যদি আবার চলে যায়, তাহলে 1 নম্বর ব্যতিক্রমের মূল্য থাকবে না, 1 নম্বর ব্যতিক্রম ভ্যানিশ। তার মানে ব্যতিক্রমের আওতায় আর আসবে না, তখন চলে যাবে আবার খুনের মধ্যে। আশা করি ক্লিয়ার হলো। ব্যাখ্যা: উত্তেজনাটি যথেষ্ট গুরুতর ও আকস্মিক ছিল কিনা তা একটি ঘটনাগত বিষয় বা প্রশ্ন। তো ফ্যাক্টটা কি, ঘটনাটা কি, এতই গুরুতর বা আকস্মিক উত্তেজনা দিল যে একটা মানুষকে মেরে ফেলতে হবে? একটা মানুষকে ঘুষি মারতে পারে, ঘুষি মারলে কি ওই মানুষটাকে মেরে ফেলতে হবে? তো এটা একটা বিষয় যে গুরুতর। এখানে বলা হচ্ছে যে এই আকস্মিক উত্তেজনা শুধু বলেনি, গুরুতর কথাটা একটু এখানে যুক্ত করা হয়েছে, গ্র্যাব। গ্র্যাব মানে গুরুতর। এত বড় উত্তেজনা দিয়েছে যে একটা মানুষ আরেকটা মানুষকে মারতে বা মেরে ফেলতে বাধ্য হয়েছে। তো ঘটনা এই গুরুতর উত্তেজনা দিয়েছে কিনা, এইটাও কিন্তু ভেবে দেখার বিষয়। যদি গুরুতর উত্তেজনা না হয়, এমন উত্তেজনা, ছোটখাটো উত্তেজনার মাধ্যমে উত্তেজিত হয়ে যদি খুন করে ফেলে, তাহলে কিন্তু আবার 1 নম্বর যে ব্যতিক্রম সেটার আওতায় পড়বে না, চলে যাবে খুনের মধ্যে। তার মানে ব্যতিক্রমের সুবিধা নেওয়া কিন্তু খুব একটা সহজ না। আবার ব্যতিক্রমের সুবিধা নিয়ে কি করবে,
কালপেবল হোমিসাইড হলেও তো সাজা কম না, 304 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ। তাহলে কালপেবল হোমিসাইড করে ফেললাম, খুন হলে কি হতে পারে? ফাঁসি হতে পারে, মানে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। আর কালপেবল হোমিসাইড হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সুযোগ আছে। তো সেটাও তো করা যাবে না। এবার 1 নম্বর পয়েন্টে কিন্তু বেশ কিছু উদাহরণ আছে। 1 নম্বর ব্যতিক্রমের আন্ডার উদাহরণগুলো দেখি। বি কর্তৃক গুরুতর আকস্মিক উত্তেজনা বশত বি এর শিশুকে হত্যা করে, এটি খুন হবে। বি উত্তেজনা দিল, সে বি এ বি কে না মেরে বি এর শিশুকে মেরে প্রতিশোধ নিচ্ছে। কারণ উত্তেজনাটি শিশুটি কর্তৃক দেওয়া হয়নি, কিংবা হত্যাটি ভুল বা দুর্ঘটনা বশত হয়নি। দুর্ঘটনা বশত শিশুকে হত্যা করেনি, শিশুর বাবা উত্তেজনা দিয়েছে, শিশুকে হত্যা করে ফেলেছে। বা শিশুর মা উত্তেজনা দিয়েছে, শিশুকে হত্যা করে ফেলেছে, তাহলে কিন্তু সেটা হবে না। শিশুর মা উত্তেজনা দিয়েছে বা বাবা উত্তেজনা দিয়েছে, সেই প্যারেন্টকে মারতে হবে, শিশুকে মারলে হবে না। নিরপরাধ শিশু কি করেছে যে তাকে মেরে ফেলতে হবে? এ ওয়াই কর্তৃক গুরুতর ও আকস্মিক উত্তেজনা বশত ওয়াইকে গুলি করে, এর ফলে জেড গুলিবিদ্ধ হয়ে মারা যায়। যেহেতু জেডকে হত্যার কোনো অভিপ্রায় এর ছিল না, কিংবা তার জানা ছিল না যে জেড গুলিবিদ্ধ হয়ে মারা যেতে পারে, সেহেতু এটি খুন নয়, বরং অপরাধমূলক নরহত্যা। দেখেন, এখানে যেটা বলা হচ্ছে যে হাতে বন্দুক আছে, ওয়াই গুরুতর উত্তেজনা দিয়ে দিয়েছে, তার রাগের বশে গুলিটা চলে গেছে। তার ইচ্ছা ছিল না মেরে ফেলা। ওয়াই এর ইচ্ছা ছিল না। ওয়াই কর্তৃক গুরুতর ও আকস্মিক উত্তেজনা বশত ওয়াইকে গুলি করে, এর ফলে জেড মারা যায়। ও, এখানে একজন উত্তেজনা দিল, সে গুলি করে ফেললো ভুল করে, আরেকজনকে গুলি লাগলো। এখানে ক এবং খ এর যে উদাহরণে একটু পার্থক্য আছে, দেখেন। বি উত্তেজনা দিল, সে ইচ্ছাকৃতভাবে কিন্তু বিয়ের শিশুকে মেরে ফেললো, এখানে ইচ্ছাকৃতভাবে মারলো, হিংসা, প্রতিহিংসা পরায়ণ হয়ে, রাগের বশে। আর বিতে বলা হচ্ছে যে উত্তেজিত হয়ে গুলিটা চলে গেছে তার হাত থেকে ভুল ক্রমে, বাই চান্স। তাই ওয়াইকে মেরে মেরে ফেলার উদ্দেশ্য ছিল, কিন্তু সেটা জেড কে লেগে জেড মারা গেছে। সেক্ষেত্রে সেটা কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না। গ, জেড আইনানুগ উপায়ে এ কে গ্রেপ্তার করার ফলে উত্তেজিত হয়ে এ জেড কে হত্যা করে, এটি খুন নয়, কারণ উত্তেজনাটি আইনানুগ কাজের মাধ্যমে প্রদত্ত হয়েছে। আমি একটু আগে বললাম, এই যে শর্তের মধ্যে পড়ে গেছে, পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করলে তাকে, পুলিশকে মারা যাবে না। তারপরে ক, একজন সাক্ষী হিসেবে ম্যাজিস্ট্রেট খ এর সামনে উপস্থিত হয়। ক বলেন যে তিনি ক এর সাক্ষ্যের একটি শব্দও বিশ্বাস করে না, এবং ক মিথ্যা শপথ করেছে। এসব কথায় ক উত্তেজিত হয়ে ও আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয়ে ম্যাজিস্ট্রেট খকে হত্যা করে, এটি খুন হবে। একটু আগে যেটা উদাহরণ দিলাম, ম্যাজিস্ট্রেট তার চেয়ারে বসে তার আইনানুগ ক্ষমতা প্রয়োগ করে বলতেই পারে সাক্ষীকে যে আপনি তো মিথ্যা বলছেন। তো এই কথাই সাক্ষী যদি খেপে যে ম্যাজিস্ট্রেট বা বিচারককে মেরে ফেলে, সেটা নিশ্চয়ই খুন হবে। কারণ সেটা আইনানুগ কাজ, পুলিশের কাজও আইনানুগ কাজ, ম্যাজিস্ট্রেটের কাজও আইনানুগ কাজ। কারণ তারা কি, কারণ তারা হচ্ছে সরকারি কর্মকর্তা বা কর্মচারী, এই কারণে। ক, খ এর নাক ধরে টানার চেষ্টা করে। আমি একটু আগে যে উদাহরণটা দিলাম যে আমি শহীদুল মিলন ভাইকে কলার চেপে ধরলাম, তো মনে করেন যে খ এর নাক চেপে ধরলো বা টেনে ধরলো। ক কে উক্ত কার্য হতে বিরত রাখার জন্য খ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ক কে পাকড়াও বা আটক করে। নাক ধরেছে, তাই অপরজনকে সে জাপটে ধরে ফেলেছে। এর ফলে ক আকস্মিক ক্রোধে উদ্যুক্ত হয়ে, যে আমি নাক ধরলাম আর আমাকে চেপে ধরলো, সে খেপে গেল, যে খকে একেবারে মেরেই ফেললো। এটি কিন্তু খুন হবে, কারণ সূচনা সে নিজেই করেছিল। কারণ তুমি কেন ভাই তার নাক ধরতে গিয়েছিলে? যদি নাক না ধরতে তাহলে তো তোমাকে জাপটে ধরতো না, তাহলে তো তুমি আহ উদ্দীপ্ত হতে না ক্রোধে। আর উদ্দীপ্ত না হলে এই উত্তেজনা আসতো না, আর অপর ব্যক্তি খুনও হতো না। তো সূচনা তো তুমি করেছো, তাই এখানে আহ, এটা খুন হবে। আকস্মিক উত্তেজনাটা আত্মরক্ষার মাধ্যমে দেওয়া হয়েছে সেই কারণে। তার মানে এখানে
এক নম্বর ব্যতিক্রমের মধ্যে আসার পরেও শর্তের কারণে সেটা এক নম্বর ব্যতিক্রমের বাইরে চলে গেল। জেড বি কে আঘাত করলো, ফলে বি ক্রোধে উদ্দীপ্ত হয়ে পড়লো। আগন্তুক এ উক্ত ক্রোধের সুবিধা নিয়ে জেড কে হত্যার উদ্দেশ্যে বি এর হাতে একটি ছোরা দিয়ে তাকে সহায়তা করলো। ছোরাটি দিয়ে বি জেড কে হত্যা করলো। তার মানে প্রথমে জেড আর বি এর মধ্যে ঝামেলা হচ্ছিল, এবার এর মধ্যে এ ঢুকে পড়েছে। এ এসে একজনের হাতে ছোরা দিয়ে দিয়েছে, এখন সে আরেকজনকে মেরে ফেলেছে। ঘটনাটা এরকম। এখন এ তো খুব চালাক মানুষ, সে ধরি মাছ নাচুই পানি, সে চাচ্ছিল যে আরেকজন খুন হোক, তাই সে যে রেগে গেছিল তার হাতে ছোরা দিয়ে দিয়েছে এ। তো ঠান্ডা মাথায় কিন্তু সে কাজটা করে ফেললো, সে কিন্তু উত্তেজিত ছিল না। এক্ষেত্রে যদিও দুজনেই জেডকে হত্যায় অংশগ্রহণ করলো, তবুও তারা ভিন্ন দুইটি অপরাধের জন্য দায়ী হবে। এ দণ্ডনীয় নরহত্যা এবং বি দণ্ডনীয় নরহত্যা এবং এ খুনের দায়ে দোষী হবে। এ কেন খুনের দায়ে দোষী হবে? কারণ এ কিন্তু ছোরাটা ধরাই দিয়েছিল, এই কারণে সে অন্যের মাধ্যমে খুন করলেও সে খুনের দায়ে দোষী হবে, 302 ধারা হবে। এবং এর সাথে কিন্তু 109 ধারা অর্থাৎ অ্যাবেটমেন্টের বিষয়টা চলে আসবে। আর বি দণ্ডনীয় নরহত্যা হবে, কারণ বি তার হাতে যদি ছুরিটা দেওয়া না হতো তাহলে কিন্তু জেডকে হত্যা করতো না। তার মানে বিয়ের কিন্তু মার্ডারের কি ছিল না, ইন্টেনশন ছিল না, অভিপ্রায় ছিল না। আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা আপনারা এর সাথে একটু লিখে নিতে পারেন, ধারা 38। ঠিক সেম টাইপের একটা উদাহরণ কিন্তু 38 ধারাতে আছে, এবং এখানেও এই উদাহরণটা আছে। 38 ধারা কিন্তু আরো ক্লিয়ার করা আছে। তো আপনারা দয়া করে ক্লাস শেষে 38 ধারাটাও একটু দেখে নেবেন। ব্র্যাকেটে লিখে এখানে এই পজিশনে দোষী হবের পরে ব্র্যাকেটে লিখে নেন 38 ধারা। তাহলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন, কারণ ভিন্ন ভিন্ন দুইটি অপরাধে দোষী হওয়ার বিষয়টা 38 ধারাতে আছে। 34 ধারার ব্যতিক্রম। প্রথম ব্যতিক্রমের কাহিনী শেষ, দ্বিতীয় ব্যতিক্রম। দ্বিতীয় ছাতা কি, যেটা বৃষ্টি থেকে বাঁচাবে? দেহ ও সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সীমা অতিক্রম করে। দেহ ও সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সীমা অতিক্রম করে আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম রাইট অফ প্রাইভেট ডিফেন্স। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা, সবকিছু ঠিক আছে? জি স্যার, একদম। ভলিউম বাড়াতে হবে না যেভাবে ভয় ছিল এইভাবে কথা বললেই হবে? না স্যার, আমি হেডফোন ছাড়াই শুনছি, কোনো সমস্যা হচ্ছে না তো? হেডফোনে তো আরো ক্লিয়ার শোনার কথা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো জি ক্লাসটি স্যার। অগ্রসর হই। জি স্যার। আচ্ছা, আপনার নয়েজ হচ্ছে মেবি, আপনি মিউট করে দেন। এত ব্যতিক্রম দুই পড়ছিলাম, যে ছাতার সাথে তুলনা করছি। যে ছাতা মানে এর ভেতরে আসলে আশ্রয় পাওয়া যাবে, সেটার খুন থাকবে না। দেহ ও সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সীমা অতিক্রম করে। তো দেহ এবং সম্পত্তি রক্ষার সীমা 99 ধারায় বলে দেওয়া আছে। আবার 100 ধারা, 103 ধারাতে বলে দেওয়া আছে। 100 ধারায় বলা হচ্ছে নিজের দেহ রক্ষার্থে 6টি ক্ষেত্রে অন্য ব্যক্তিকে হত্যাও করা যাবে, মেরে ফেলে দেওয়া যাবে, অন্য ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে। 103 ধারায় বলা হচ্ছে সম্পত্তি রক্ষার্থে 4টি ক্ষেত্রে অন্য ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে। তার মানে 100 এবং 103 মিলে মোট 6 এবং 4 10টি ক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স ব্যবহার করে 10টি ক্ষেত্রে অপর ব্যক্তিকে কিন্তু হত্যা করে ফেললেও অপরাধ হবে না, একেবারে বেকসুর খালাস পাওয়া যাবে। কিন্তু এই 10টি পরিস্থিতির বাইরে গিয়ে এবং 99 ধারা এখানে দেখতে হবে যে যতটুকু ক্ষতি করলে আপনি অপর ব্যক্তিকে মোকাবেলা করতে পারতেন, প্রতিহত করতে পারতেন, আপনার ক্ষতি এড়াতে পারতেন দেহ এবং সম্পত্তির, ততটুকুর বাইরে গিয়ে যদি আপনি এই রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করার চেষ্টা করেন, সেক্ষেত্রে রাইট অফ প্রাইভেট ডিফেন্স আপনার আর কাজে লাগবে না, কারণ সেটা আপনি সীমা অতিক্রম করেছেন। তো এখানে 2 নম্বর ব্যতিক্রমে সেটা চলে আসছে, এক্সিডিং দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স। সরল বিশ্বাসে হত্যা করলে তা খুন নয়, বরং অপরাধমূলক নরহত্যা হবে। এখানে সরল বিশ্বাসে কেন বলা হচ্ছে?
ওই যে 10টি ক্ষেত্রের বাইরে গিয়ে এখন সাধারণ মানুষ তার আইন জানে না। 10টি ক্ষেত্রে কোন কোন 10টি ক্ষেত্রে অপর ব্যক্তিকে খুন করা যায়, 6টি দেহ রক্ষার্থে আর 4টি সম্পত্তি রক্ষার্থে, এগুলো কি সাধারণ মানুষ জানে? জানে না। একজন আক্রমণ করতে আসছে, আরেকজন মেরে দিয়েছে এবং এমন আঘাত করেছে যে আক্রমণকারী মারা গেছে। এখন আদালতে অ্যাডভোকেট প্রমাণ করতে যে প্রসিকিউশন প্রমাণ করে ফেললো যে সে তার সীমা অতিক্রম করেছে। আর আসামি পক্ষের আইনজীবী বলছে সে তো সরল বিশ্বাসে করেছে, তাকে তো মারার মারার কোনো কি ছিল না, অভিপ্রায় ছিল না, মারার ইচ্ছা ছিল না। সে আঘাত করতে আসছিল, সে নিজেকে বাঁচাতে গিয়ে এই কাজটা করে ফেলেছে। তখন প্রসিকিউশন বা বাদী পক্ষের আইনজীবী বা পিপি বলবে যে আপনাকে কি এমনই আঘাত করতে হলো যে অপর ব্যক্তিকে খুনি করে ফেলতে হবে? তাকে আঘাত করতে পারতেন, গুরুতর আঘাত করতে পারতেন, মেরে ফেললেন কেন? তার মানে আপনি সরল বিশ্বাসে করেছেন, কাজটা ঠিক আছে, মেনে নিলাম। বা আইন আপনি জানতেন না, সেটাও মেনে নিলাম। কিন্তু আপনি সীমা অতিক্রম করেছেন, এত বড় আঘাত করা আপনার উচিত হয়নি যে আপনি আক্রমণকারীকে মেরে ফেলবেন। তার মানে প্রাইভেট ডিফেন্সটা আমরা অ্যাপ্লাই করার সময় যদি সেটা সীমা অতিক্রম করি, সেটা সাধারণ পাবলিক হোক বা পুলিশ হোক, সেইটা কিন্তু রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে চলে যাবে। এক ব্যক্তি ফোন দিচ্ছেন, উনি রিটেন ক্লাসের স্টুডেন্ট, ক্লাসে দেখছি না ওনাকে, এই সময় তো ওনার ফোন দেওয়ার কথা না। তো যাই হোক, এখন ফোন রিসিভ করব না, সাইলেন্ট করে দিই। তো এই ছিল 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে বেশি পেঁচানো নাই। রাইট অফ প্রাইভেট ডিফেন্স এর সীমা আপনি অতিক্রম করে সরল বিশ্বাস করেন, আর সরল বিশ্বাস ছাড়াই করেন, সেটা কি? খুন যদি না হয়, নরহত্যা হবে। তবে হ্যাঁ, সরল বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু সেটা আবার খুন হয়ে যাবে। কারণ তখন আবার সরল বিশ্বাস না থাকলে সেখানে অভিপ্রায় চলে আসবে, অভিপ্রায় থাকলে ব্যতিক্রমের বাইরে চলে যাবে, তখন সেটা খুন হয়ে যাবে। কিন্তু রাইট অফ প্রাইভেট ডিফেন্সের সীমা অতিক্রম করলো ঠিকই, কিন্তু আবার সরল বিশ্বাসে করলো, তার মানে মাঝামাঝি একটা অপরাধ করলো, তাই সেটাকে আর মার্ডার বলা যাচ্ছে না। 302 ধারায় তাকে শাস্তি না দিয়ে 304 ধারায় অপরাধমূলক নরহত্যার জন্য সাজা দিতে হবে। আশা করি পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। সরল বিশ্বাসও গুরুত্বপূর্ণ, আবার রাইট অফ প্রাইভেট ডিফেন্সের সীমা অতিক্রম করার বিষয়টাও এখানে গুরুত্বপূর্ণ। ঘটনা বলে দিবে যে আসলে সে সরল বিশ্বাসে করেছে কিনা এবং তার যে সীমা আছে সেটা অতিক্রম করেছে কিনা। 3 নম্বর ব্যতিক্রম, খুবই দেখেন সংক্ষেপে ব্যতিক্রমগুলো লেখা আছে। আর 1 নম্বর ব্যতিক্রম যেহেতু অনেক বড় ছিল, এখানে উদাহরণগুলো অনেকগুলো দিয়েছি। প্রশ্ন করতে পারেন যে এখানে 6টা উদাহরণ আছে, যে 6টা উদাহরণ কি দিতে হবে? দরকার নাই, 2টা উদাহরণ দেন মাত্র। 1 নম্বর পয়েন্টে আপনি 2টা উদাহরণ দেন, তাহলেও হবে, 6টা দেওয়ার দরকার নেই। 3 নম্বর ব্যতিক্রম, সরকারি কর্মচারী বা তার সাহায্যকারী হিসেবে ক্ষমতার সীমা অতিক্রম করে হত্যা করলে তা খুন নয়, বরং অপরাধমূলক নরহত্যা। পুলিশ, র্যাব, এনারা যদি তার ক্ষমতার অপব্যবহার করে করে একটা মানুষকে যদি মেরে ফেলে, যেটা আমরা একটা পোশাকি নাম দিয়েছি, প্রচলিত নাম দিয়েছি, সেই নামটা কি এনকাউন্টার বা ক্রস ফায়ার। এনকাউন্টার বা ক্রস ফায়ার করে যদি পুলিশ বা র্যাবও তো একজন প্রশাসন, মানে পুলিশেরই একটা অংশ র্যাব। র্যাব আর পুলিশের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নাই, পুলিশের একটি বিশেষ শাখাই হচ্ছে র্যাব। তো এই পুলিশ প্রশাসন, ইনারা ক্ষমতার অপব্যবহার করে সীমা অতিক্রম করে যদি কাউকে মেরে ফেলে, তাহলে সেটা এনকাউন্টার বলে, ক্রস ফায়ার বলে। এই এনকাউন্টার বা ক্রস ফায়ারটা অপরাধমূলক কিন্তু নরহত্যা, যদিও খুন নয়। মনে করেন কোনো আসামি পালিয়ে যাচ্ছে, প্রথমে উপরে ফাঁকা গুলি করতে হবে, তাকে গুলি না করে যদি ধরা যায় ধরতে হবে। তারপরে সে না শুনলে যে তাকে হুঁশিয়ারি করতে হবে যে দাঁড়াও, না হলে কিন্তু গুলি করব। তো দাঁড়ালো না, তাকে ভয় দেখানোর জন্য ফাঁকা উপরে গুলি করতে হবে। উপরে গুলি করার পরেও সে যদি না থামে, তখন তার পায়ে গুলি করতে হবে। কারণ পায়ে গুলি করলে সে তা দৌড়াতে পারবে না, সে ওখানে পড়ে যাবে, তখন তাকে যে ধরা যাবে। কিন্তু কেউ যদি ফাঁকা উপরে গুলিও না করে বা তাকে হুঁশিয়ার না করে, জাস্ট একটা আসামি পালাচ্ছে, ডিরেক্ট তাকে গুলি করলো, পিঠে গুলি লেগে হৃৎপিণ্ড ফুটো হয়ে বা ফুসফুস ফুটো হয়ে পার হয়ে চলে গেল, এটা ডেফিনেটলি কি হবে?
অপরাধমূলক নরহত্যা হবে। যেহেতু পুলিশ, সেটা খুন হবে না, কারণ তার ক্ষমতা আছে, তাই এটা খুন হবে না। অপরাধীকে যেহেতু মেরেছে সেই কারণে খুন হবে না। আর সে অজুহাত দেখাবে যে সে পালাচ্ছিল, তাই আমি তাকে ধরার উদ্দেশ্যে মারছি, অথবা বলবে যে ক্রস ফায়ার মানে কি, অপর পক্ষ থেকে আমাদেরকে গুলি করছিল, তাই নিজেদেরকে বাঁচতে আমরাও গুলি করেছি, তাই আসামি মারা গেছে। তো এটা হলে খুন হবে না যেহেতু পুলিশ, কিন্তু অপরাধমূলক নরহত্যা হবে। ব্যতিক্রম 4, আকস্মিক কলহ, বিবাদ বা ঝগড়া, সাডেন কোয়ারেল। এখন ঝগড়া বিবাদ এইটা কোন পক্ষ শুরু করেছে, আসামি শুরু করেছিল না ভিকটিম শুরু করেছিল, এইটা কিন্তু অনেক সময় বোঝা যাবে না, বিবেচ্য বিষয় না। হয়তোবা ছোট্ট একটা বিষয় থেকে কেন্দ্র করে এই ঝগড়া বিবাদ শুরু হয়েছে, মানে মুখে মুখে ঝগড়া চলছে, গালাগালি শুরু করেছে, হুমকি দেওয়া শুরু করছে। এর ফলে ক্রোধে পূর্ব পরিকল্পনা ছাড়া হত্যা করলে তা খুন নয়, বরং অপরাধমূলক নরহত্যা হবে। আমাকে একজন বোঝাবেন 1 নম্বর ব্যতিক্রমে যেটা বললো, যে সাডেন, 1 নম্বর ব্যতিক্রমে হচ্ছে গুরুতর অ্যান্ড সাডেন, মানে গ্র্যাভ অ্যান্ড সাডেন প্রভোকেশন, গুরুতর আকস্মিক উত্তেজনা, 1 নম্বর ব্যতিক্রম। 4 নম্বর ব্যতিক্রমে এসে বলছে আকস্মিক কলহ, বিবাদ বা ঝগড়া, সাডেন কোয়ারেল এর ফলে। তো ওখানে হচ্ছে আহ, উত্তেজনা দিল, এর ফলে সে উত্তেজিত হয়ে একজনকে মেরে ফেললো। এখানে বলছে ঝগড়ার কারণে উত্তেজিত হয়ে মেরে ফেললো। তো 1 আর 4 কি একই রকম মনে হচ্ছে না? কেউ কি বলবেন যে 1 আর 4 কিভাবে ভিন্ন? একটু সূক্ষ্ম পার্থক্য আছে, এই পার্থক্যটা কি সেটা আমাকে ক্লিয়ার করতে হবে। কারণ দুইটা একই জিনিস। এটাও পূর্ব পরিকল্পনা ছাড়া হঠাৎ ক্রোধে উদ্দীপ্ত হয়ে, মানে সাডেন কোয়ারেলের কারণে। আর ওখানে গ্র্যাব প্রভোকেশন, অর্থাৎ ওইটা ভিন্ন, কিন্তু যে খুনি বা যে হত্যাকারী, সে কিন্তু রাগ করেই বা ভিতরে এমন রাগ হয়ে গেছে, রক্ত টকবক করে উঠছে, মাথায় রক্ত চড়ে গেছে এরকম ভাষা বলে, তখন মেরে দিয়েছে। তো একজন হাত উত্তোলন করেছেন, শিবলি ভাই বলেন যে ব্যতিক্রম 1 এবং 4-এর মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা কি? একটা পয়েন্টে তো রাখলে পারতো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। যে প্রথম ব্যতিক্রমে যেখানে বলা হচ্ছে, এটা হচ্ছে এক পক্ষ হয়তো উত্তেজনাহীন অবস্থা থেকে তিনি শান্ত মাথায় যে ব্যক্তিকে উস্কানি দিয়েছেন উনি উত্তেজিত হয়ে তখন হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন, সেটা হচ্ছে এক নম্বর ব্যতিক্রমের বিষয়। আর চতুর্থ ব্যতিক্রমে যতদূর বোঝা যাচ্ছে, দুই পক্ষই সেখানে ঝগড়াতে লিপ্ত, এবং দুপক্ষের সেই ঝগড়ার কারণে ইনস্ট্যান্ট একটা উত্তেজনার কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। প্রথম ক্ষেত্রে হচ্ছে পরিকল্পিত, লেখা এখানে দেখা যাচ্ছে আকস্মিক গুরুতর উত্তেজনা, এটা পরিকল্পিত হওয়ার একটা বিষয় রয়েছে, কিন্তু চতুর্থ ব্যতিক্রমে সেই পরিকল্পনাটা নেই। দুই পক্ষের মধ্যে ইনস্ট্যান্ট একটা ঝগড়ার কারণে পূর্ব পরিকল্পনা ছাড়া হত্যা হয়েছে, এটাই পার্থক্য বলে মনে হচ্ছে। তো এখানে 4 নম্বর পয়েন্টে বলাই আছে প্রি প্ল্যান ছাড়া, 1 নম্বর পয়েন্টেও প্রি প্ল্যান ছাড়াই। কি কারণে প্রি প্ল্যান? কারণ সাডেনলি কোনো কিছু হলে সেটা প্রি প্ল্যান হিসাবে থাকে না, তাহলে প্রি প্ল্যান পার্থক্য নিয়ে আসছে না। আপনি গেছেন মোটামুটি জায়গায়, তো আপনার কথার সাথে একটু যুক্ত করি, মানে প্রি প্ল্যানের এখানে বিষয় না। চতুর্থ যে ব্যতিক্রম, সেখানে প্রি প্ল্যান ছিল না, এটা বক্তব্য। আর 1 নম্বরে ব্যতিক্রম, সেখানেও প্রি প্ল্যান থাকবে না, কারণ যেটা হঠাৎ ঘটে সেখানে প্রি প্ল্যানের কোনো প্রশ্ন আসে না, সেখানে থাকবেই না, সবসময় প্রি প্ল্যান অনুপস্থিত, প্রি প্ল্যান ছাড়াই। সূক্ষ্ম যেটা পার্থক্য আপনি যেটা বললেন সেটাই, যে প্রথম ব্যতিক্রমে এক পক্ষ পানি ছিটা দিবে, আরেক পক্ষ লাঠি দিয়ে আঘাত করবে, ব্যাপারটা এরকম। তো আমাদের গ্রামের ভাষায় বা আমার দাদা নানিরা বলতো, দাদা দাদি নানা নানিদের এরকম ভাষা শুনেছি আমার, বিশেষ করে নানির মুখে, যে পানি ছিটা দিয়ে চোহড়ের গুঁতো নেওয়া। এই শব্দের অর্থ কেউ জানেন? এইটা শুনেছেন? পানি ছেটা দিলে চোহড়, চোহড় বলতে যে নৌকা, আহ, নৌকা মানে নৌকা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যে আহ, ইয়াটা ব্যবহার করা হয়, যে টুল বা যন্ত্রটা ব্যবহার করা হয়, হাতে থাকে, সেটাকে বৈঠা বলা হয়।
এই বইটাকে আমাদের গ্রামের ভাষা বলা হয় হচ্ছে চহুট। তো কেউ যদি আপনাকে মনে করে নৌকা বসে আছেন, কয়েক বন্ধু, এক বন্ধু আপনার গায়ে পানি ছিটা দিল, আরেক বন্ধু আপনাকে বৈঠা দিয়ে আঘাত করলো। তো আপনি প্রথমে কেন পানি ছিটা দিয়ে তাকে বিরক্ত করলেন? তার মানে টিট ফর ট্যাট, নিউটনের তৃতীয় সূত্র। আপনি প্রথমে একটা অ্যাকশন নিলেন, সেই রিয়াকশন হিসেবে আপনাকে আরেকটা অ্যাকশন দেখালো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা, প্রথমে একজন স্টেপ নিবে, অ্যাকশনটা প্রথমে শুরু হবে একজন। তার মানে যে ভিকটিম, যে মারা গেল, সেই কিন্তু সূচনাটা করেছিল, এবং সেই সূচনাটা করার কারণে তাকে ফল ভোগ করতে হলো, কৃতকর্মের ফল। ভুল করলে ভুলের মাসুল দিতে হবে। 1 নম্বর পয়েন্টে, যে যিনি মারা গেলেন তিনি ভুল করেছেন, যে ব্যক্তি তাকে হত্যা করলো তাকে সে কোনোভাবে কি করেছে, বিরক্ত করেছে। বিরক্ত করার কারণে সে উত্তেজিত হয়ে ওই যে ভুল করেছিল তাকে মেরে দিয়েছে, তার মানে সে ভুলের মাসুল দিল। ভুলের মাসুল দিল মানে নিজের জীবনটা হারালো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা। তার মানে যে ভিকটিম সেই শুরু করেছিল স্টার্টটা। 4 নম্বর পয়েন্ট, এখানে সূচনা কে করেছিল এইটা শুধু ক্লিয়ার না। মানে একটা বিবাদ উভয় পক্ষ থেকে আসতে পারে। এই বিবাদের এক পর্যায়ে, এই বিবাদটা যখন একজন আঘাত করে ফেললো, আঘাত করার আগ পর্যন্ত বোঝা যাবে না কে ভিকটিম, কে অ্যাকিউজড, মানে কে অভিযোগ করে, মানে কে অপরাধী, এবং কে ভুক্তভোগী, ভিকটিম। 4 নম্বর পয়েন্টের সূচনা মানে আঘাত করার আগ পর্যন্ত দুইজনই সমান সমান, একজন আরেকজনকে মেরে দিতে পারে, বলা যাবে না কে এখানে আসামি হতে পারে বা কে মারা যেতে পারে। কিন্তু 1 নম্বর পয়েন্টে বোঝা যাবে যে এ প্রথমে সূচনা করেছে, এইটুকুই পার্থক্য। আশা করি ক্লিয়ার হয়েছেন। ক্লিয়ার হয়েছেন শিবলি ভাই? জি। আচ্ছা, তো এটা একটু ক্লিয়ার হতে হবে, কারণ এই দুইটা পার্থক্য বলা যায় না, ভাই ভাই ধরতে পারে বা কোনোভাবে প্রশ্নে আপনার রেলিভেন্ট হতে পারে। আমার মনে হচ্ছিল স্লাইড জিনিস, কাছাকাছি জিনিস একটু ক্লিয়ার করে দেওয়ার দরকার, তাই আপনাকে নিয়ে নিলাম। ব্যতিক্রম 5, সম্মতিক্রমে মৃত্যু। হ্যাঁ, আশা করি এবার রিপিট হচ্ছে না। রিপিট হওয়ার কারণ শিবলি ভাই লাইনে ছিল, ওনার নয়েজটা আবার চলে আসছিল রিপিট হয়ে। তো ব্যতিক্রম 5, সম্মতিক্রমে মৃত্যু, ডেথ উইথ কনসেন্ট। কনসেন্ট মানে সম্মতি দেওয়া, অনুমতি দিল, হ্যাঁ আমাকে মেরে ফেলাও। যদি 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি মৃত্যুর ঝুঁকি নিলে বা স্বেচ্ছায় তার মৃত্যুতে সম্মতি দিলে তা খুন নয়, বরং শুধু অপরাধমূলক নরহত্যা হবে। একজন অ্যাডাল্ট পার্সন 18 বছর প্লাস, তিনি এসে একজনকে বলল যে আমাকে মারো, এবং এ অবস্থায় মেরে দিল, মারা গেল। অনেক সময় খেলাধুলায় এটা হতে পারে, কারণ খেলাধুলায় কিন্তু লিখিত অলিখিত এক সম্মতি থাকেই। খেলতে গিয়ে আঘাত পেয়ে মানুষ মারা যেতে পারে, ক্রিকেট, ফুটবল বা হাডুডু বা অন্যান্য মারাত্মক যে খেলাগুলো আছে। আগে যেমন তরবারি দিয়ে খেলা হতো, সেই তরবারির আঘাতে মানুষ মারা যেতে পারে। তো এইটা জেনে শুনে কিন্তু খেলায় নামে অনেক সময় বক্সিং, যে বিগ ফাইট, WWF, এগুলাতে কিন্তু আঘাতে মানুষ মারা যেতে পারে। তো এগুলো 18 প্লাস ব্যক্তিরা কিন্তু খেলে, শিশুদের জন্য এগুলো খেলা কি আহ, অনিয়ম, মানে নিয়ম নিয়ম নাই বা আইনত অবৈধ, বৈধ নয়। তো 18 প্লাস ব্যক্তি যদি এটা নিজে থেকেও বলে, যদি সেটা খেলার ছলে হয়, তাহলে তো সেটা জেনারেল এক্সেপশনস এর মধ্যে চলে যাচ্ছে। কিন্তু খেলার বাইরে যদি বলে, একটা মানুষ এমনিতে আরেকটা মানুষকে বলছে যে আমাকে মারো, মেরে ফেলো, মানে আমি বাঁচতে চাই না, আমাকে মরতে সাহায্য করো। তো অপর ব্যক্তি যদি অন্য একজন ব্যক্তিকে মরতে সাহায্য করে, তাহলে কিন্তু সেটা কি হবে, অপরাধমূলক নরহত্যা হবে। কেউ এসে যদি আপনাকে বলে যে ভাই আমি বাঁচতে চাই না, আমাকে বিষ দাও, আমি খেয়ে মরি, বা আমাকে আঘাত করো, আমাকে মেরে ফেলো, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দাও, তো এইটা কিন্তু, সে যদিও আপনাকে পারমিশন দিচ্ছে, কনসেন্ট দিচ্ছে, তারপরে এই কাজটা করা যাবে না। করলে কি হবে, অপরাধমূলক নরহত্যা হবে, যদিও খুন নয়। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আছে, তবে এক্ষেত্রে মৃত ব্যক্তিটি 18 বছরের কম বয়স্ক শিশু হলে তা আবার খুন হয়ে যাবে। কেন? কারণ একজন শিশু ব্যক্তি কনসেন্ট দেওয়ার জন্য কিনা এলিজিবল না, তার যোগ্যতা নাই। 18 বছরের কম বয়স্ক ব্যক্তি ভালো মন্দ বোঝার কোনো কি নাই, ক্ষমতা নাই।
এই কম বয়সের ব্যক্তি সম্মতি দিক আর না দিক, সেই সম্মতির কোনো মূল্য নাই। তাই সেটা এই ব্যতিক্রম 5-এর মধ্যে পড়বে না, ডিরেক্ট সেটা মার্ডারের উপাদান হিসেবে কাজ করবে। কারণ যে ওইতে খুন করা হবে নিশ্চয়ই মার্ডারের 4টি উপাদান চলে আসবে। 5 নম্বর ব্যতিক্রম আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 18 বছরের বেশি হলে মারতে বললেও মারা যাবে না, 18 বছরের কম হলে তো অবশ্যই না। এরপরে আমি উপসংহারমূলক 3টি লাইন দিয়েছি। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে সকল খুনই অপরাধমূলক নরহত্যা, মানে খুন যেগুলো সেগুলো সবগুলোই প্রথমত প্রাথমিকভাবে অপরাধমূলক নরহত্যা, কিন্তু সকল অপরাধমূলক নরহত্যা খুন নয়। তার মানে সবগুলো নরহত্যা খুনে পরিণত হয় না, কিছু কিছু নরহত্যাতেই থেকে যায় প্রাথমিক পর্যায়ে। এভরি মার্ডার ইজ কালপেবল হোমিসাইড বাট নট ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে বিপরীত। তো এই যে ইংরেজিটা দেওয়া কি জরুরি? মনে থাকলে দিবেন, না থাকলে না। অর্থাৎ অপরাধজনিত নরহত্যা হলো মূল অপরাধ বা জেনাস, এবং খুন হলো তারই একটি বিশেষ শাখা বা স্পেসিস। একটা মূল আর একটা তার শাখা প্রশাখা। একটা যখন গাছ হয়, দেখবেন গাছের যে গুড়ি মোটা, সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড, এবং সেখান থেকে যে আরো শাখা প্রশাখা হয়ে যাচ্ছে, সেখান থেকে উৎপত্তি হচ্ছে যেগুলো, একটা গাছ থেকে তো শাখা প্রশাখা ডালপালা উৎপত্তি হয়, সেগুলোই হচ্ছে কি খুন বা মার্ডার। কিন্তু মূল যে অপরাধটা, সেইটা কিন্তু কালপেবল হোমিসাইড, সেটা বলা হচ্ছে। এই লাইনটা দেওয়াটা কম্পালসারি না, দিলে ভালো। এরপরে হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা। হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা এর ইংরেজি হচ্ছে যে কালপেবল হোমিসাইড হোয়েন মার্ডার, বা হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার, বা হোয়েন কালপেবল হোমিসাইড ইজ অ্যামাউন্টস টু মার্ডার, বা ইজ না দিয়ে শুধু অ্যামাউন্টস টু মার্ডার বা অ্যামাউন্টিং টু মার্ডার, যেটাই বলি না কেন। হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা, এখানে হত্যা বলতে খুনকে বোঝানো হচ্ছে। আর আরেকটি হচ্ছে এবং হত্যার সমপর্যায়ভুক্ত নয় এমন নরহত্যার মধ্যে পার্থক্য লিখুন। তার মানে আপনাকে কালপেবল হোমিসাইড অ্যান্ড মার্ডার এই দুইটার মধ্যে পার্থক্য লিখতে হবে। আপনারা যদি কোনো গাইড কাছে থাকে, এই প্রশ্নটা এতভাবে আসতে পারে, একটু মুখে বলে দিয়ে আপনারা নোট করে নেবেন, পরে ভিডিও দেখে খাতায় লিখে নেবেন কিভাবে আসতে পারে। বলতে পারলে কালপেবল হোমিসাইড ও মার্ডার ইংলিশে তুলে দিতে পারে, এর মধ্যে পার্থক্য লিখুন। অথবা নিন্দনীয় নরহত্যা ও খুন এর মধ্যে পার্থক্য লিখুন। অথবা বলতে পারে দ্য পেনাল কোড 18 and 60 এর 299 ও 300 ধারায় বর্ণিত অপরাধ সমূহের মধ্যে পার্থক্য নির্ণয় করুন, এভাবে বলতে পারে। তো নানান ভাবে প্রশ্নটা আসতে পারে, উত্তর একই। পেনাল কোডের 299 ও 300 ধারায় বর্ণিত বিষয়গুলো একত্রে বিবেচনা করলে এবং ধারা 300 এর অধীন আলোচিত 5টি ব্যতিক্রম পড়লে দণ্ডনীয় নরহত্যার বৈশিষ্ট্য হিসেবে দেখা যায় যে সামান্য কিছু বৈশিষ্ট্যের অনুপস্থিতির জন্য সকল দণ্ডনীয় নরহত্যা হত্যার সমপর্যায়ভুক্ত হয় না। অর্থাৎ অল কালপেবল হোমিসাইড মার্ডার হিসেবে পরিণত হয় না, কিছু কিছু কালপেবল হোমিসাইড মার্ডারে পরিণত হয়। বস্তুত পক্ষে বা প্রকৃতপক্ষে অপরাধমূলক নরহত্যা বা কালপেবল হোমিসাইড পেনাল কোডের অপরাধগুলোর ভেতরে একটি নির্দিষ্ট অপরাধ, কিন্তু তারই একটি শাখা হলো খুন বা মার্ডার। তাহলে কালপেবল হোমিসাইড হচ্ছে পেনাল কোডের অপরাধগুলোর মধ্যে একটি নির্দিষ্ট অপরাধ, এবং এই অপরাধের মধ্যেই ছোট একটা অপরাধ হচ্ছে মার্ডার। ছোট বলতে আহ, ঘটনা ব্যাপক গুরুতর অপরাধ, ছোট বলতে তার ভেতরে মানে গণ্ডিটা ছোট, সেটা বোঝাচ্ছে। পরিধিটা ছোট কিন্তু অপরাধ নিশ্চয় গুরুতর এবং সবচাইতে মারাত্মক অপরাধ এটা। অন্যভাবে বলা যায় যে এ দুইটি সুনির্দিষ্ট শাখা হলো হত্যার সমপর্যায়ভুক্ত দণ্ডনীয় নরহত্যা বা কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, ও হত্যার সমপর্যায়ভুক্ত নয় এমন দণ্ডনীয় নরহত্যা। অর্থাৎ কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, এর মাঝখানে ইজ দিলেও হবে, না দিলেও হবে। অ্যামাউন্টিং টু মানে অ্যামাউন্টিং এর আগে ইজ দিলেও হবে, না দিলেও হবে। আর এখানে নট এর আগে ইজ দিলেও হবে, না দিলেও হবে। তো এখানে দেখেন প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনি এভাবে সূচনা করতে পারবেন, তাহলে সবগুলো যে ভ্যারিয়েন্ট প্রশ্ন আছে সবগুলোর সাথে উত্তর ম্যাচ করবে।
নিম্নে হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা ও হত্যার সমপর্যায়ভুক্ত নয় এমন নরহত্যার মধ্যে পার্থক্য সমূহ আলোচনা করা হলো। এই যে লাইনটা যদি প্রশ্ন আসে, নিন্দনীয় নরহত্যা ও খুনের মধ্যে পার্থক্য বলুন, তাহলে ওপরের এই সূচনাটুকু একই রাখবেন, শুধু নিম্নে এরপরে খুন ও দণ্ডনীয় নরহত্যা ও খুনের মধ্যে পার্থক্য নিম্নরূপ বা নিম্ন আলোচনা করা হলো, এই লাইনটা জাস্ট আপনি প্রশ্নের সাথে একটু ম্যাচ করে দিয়ে দিবেন, তাহলে এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। তবে যদি বলেন খুন আর কালপেবল হোমিসাইডের বাংলা দণ্ডনীয় নরহত্যা তো উপরে উল্লেখ করলাম, এখানে যদি খুন উল্লেখ না করি, প্রশ্ন যদি খুন আসে, তাহলে যদিও একটু ওট দেখায় কিন্তু উত্তর আপনার ভুল হবে না, কারণ বিষয়টা একই। এরপর আমরা পয়েন্টগুলো বলবো। অভিপ্রায় বা ইন্টেনশন, ব্র্যাকেটে আপনার ইন্টেনশন দিতেও পারেন, না দিতেও পারেন। হত্যা করার উদ্দেশ্যবিহীন বা অভিপ্রায়বিহীন ভাবে যদি কারো মৃত্যু ঘটানো হয় তবে তা হত্যার সমপর্যায়ভুক্ত নিন্দনীয় নরহত্যা নয়, তার মানে খুন নয়। অপরদিকে যদি হত্যার অভিপ্রায় নিয়েই কাউকে মেরে ফেলা হয় তবে বা কারো মৃত্যু ঘটানো হয় তবে তা হত্যার সমপর্যায়ভুক্ত নিন্দনীয় নরহত্যা। মৃত্যুর নিশ্চয়তা, মৃত্যুর নিশ্চয়তা, যেটা খুন সেখানে নিশ্চয়তা থাকবে, আর যেটা খুন নয় সেখানে নিশ্চয়তা থাকবে না, প্লেন কথা। ভাষায় কিভাবে লিখবো? অভিযুক্ত ব্যক্তি যদি এমন দৈহিক আঘাত করে যাতে ওই ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা আছে, লাইকলি টু কজ ডেথ, তবে তা হত্যার সমপর্যায়ভুক্ত নয় এমন নিন্দনের অর্হতা হবে। কিন্তু যদি আঘাতটি ওই ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট বা সাফিসিয়েন্ট টু কজ ডেথ, তবে তা হত্যার সমপর্যায়ভুক্ত নিন্দনের নরহত্যা মানে খুন। 3 নম্বর পয়েন্ট, জেনে বুঝে আঘাত করা মানে নলেজ। ওই যে বুকে রিং পরানো আছে, আঘাত করলাম মারা গেল, সেরকম এই পয়েন্টকে টার্গেট করে এটা লেখা। যদি পরিবেশ পরিস্থিতি এমন হয় যে অভিযুক্ত ব্যক্তি জানতো না যে তার প্রদত্ত দৈহিক জখম মৃত্যু ঘটতে পারে তবে তা কালপেবল হোমিসাইড। কিন্তু যদি পরিবেশ পরিস্থিতি এমন হয় যে অভিযুক্ত ব্যক্তি জানতো না তার প্রদত্ত দৈহিক জখম ব্যক্তির মৃত্যু ঘটতে পারে তবে তিনি হত্যার সমপর্যায়ভুক্ত নিন্দনীয় নরহত্যা করেছেন বলে গণ্য হবে। পরের ক্ষেত্রে মার্ডার, উপরেটা হচ্ছে কালপেবল হোমিসাইড। একটু মনে হয় এখানে ভুল আছে, নাকি আরেকবার পড়ি আমি? তবে একটু লক্ষ্য করবেন, যদি পরিবেশ পরিস্থিতি এমন হয় যে অভিযুক্ত ব্যক্তি জানতো না যে, তার মানে আসামি জানে না তার প্রদত্ত দৈহিক জখম মৃত্যু ঘটতে পারে, তবে তিনি হত্যার সমপর্যায়ভুক্ত নয় এমন নিন্দনীয় নরহত্যা দায়ে দোষী হবেন, তার মানে কালপেবল হোমিসাইড। আচ্ছা, এই লাইনটুকু ঠিক আছে। কিন্তু যদি পরিবেশ পরিস্থিতি এমন হয় যে অভিযুক্ত ব্যক্তি জানতো যে তার প্রদত্ত দৈহিক জখম ব্যক্তিটির মৃত্যু ঘটতে পারে, তবে তিনি হত্যার সমপর্যায়ভুক্ত নিন্দনীয় নরহত্যা করেছেন বলে গণ্য হবে, মানে মার্ডার। হ্যাঁ, ঠিক আছে। তার মানে জেনে বুঝে যদি কাজটি করে তাহলে মার্ডার, আর যদি জেনে বুঝে না করে, জানতো না যে, তাহলে কালপেবল হোমিসাইড। ঠিক আছে, ভুল নেই। আঘাতের ধরন, নেচার অফ ইনজুরি, দেখবেন যে মার্ডারের যে এলিমেন্ট আছে সেগুলোকে টার্গেট করে কিন্তু এই পার্থক্যর যে পয়েন্ট সেগুলো সেট করা হয়েছে। যদি আঘাতের ধরন এমন হয় যে আঘাতটি মৃত্যু ঘটতে পারে বা নাও ঘটতে পারে তবে তা কালপেবল হোমিসাইড। পক্ষান্তরে যদি আঘাতের ধরন এমন হয় যে আঘাতটি মৃত্যু ঘটাবেই ঘটাবেই, মানে আঘাতের ধরন এমন, নেচার অফ ইনজুরি এমন যে মাস্ট, একজন মানুষ ডেথ হবেই, তবে তা হত্যার সমপর্যায়ভুক্ত মানে মার্ডার। উত্তেজনাবশত বা উস্কানির কারণে কৃত কার্য, উস্কানির দ্বারা যদি কাজটা হয় কালপেবল হোমিসাইড, উস্কানি ছাড়া যদি হয় মার্ডার। একথাই নিচে বলা আছে। আত্মহত্যার অধিকারী সীমা অতিক্রম করে, আত্মহত্যার সীমা অতিক্রম করে যদি হত্যা করে তাহলে কালপেবল হোমিসাইড। আর যেখানে আত্মহত্যার
বক্তব্যই নাই, মানে আত্মহত্যার কোনো পরিস্থিতিই নাই। অপরদিকে আত্মহত্যার অধিকার প্রয়োগ ব্যতীত ইচ্ছাকৃতভাবে কারো মৃত্যু ঘটানো হলে সেটা মার্ডার। মানে মানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে ঠিকই, কিন্তু সীমা অতিক্রম করা হয়েছে, কালপেবল হোমিসাইড। কিন্তু রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কোনো প্রশ্নই এখানে নাই, কোনো বক্তব্যই নাই, কোনো পরিস্থিতি নাই, ঘটনার মধ্যে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কোনো বক্তব্যই নাই। তাহলে সেটা ডিরেক্ট মার্ডার। 7 নম্বর পয়েন্ট, আইনানুগ ক্ষমতার অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ। ও যে পুলিশ ক্রস ফায়ার যদি করে, পুলিশ এনকাউন্টার যদি করে, উ- তাহলে সেটা কি হবে? কালপেবল হোমিসাইড হবে। আর যদি এর ব্যত্যয় ঘটে তাহলে তা হত্যার সমপর্যায়ভুক্ত হবে। মানে পুলিশ না হয়ে যদি অন্য কেউ করে কাজটা, পুলিশ না হয়ে যদি অন্য কেউ করে, তার তো ক্ষমতাই নাই গুলি করার। অন্য কেউ যদি ইচ্ছাকৃতভাবে করে তাহলে সেটা মার্ডার, আর পুলিশ করলে সেটা কালপেবল হোমিসাইড, সেটা বলা হচ্ছে। পূর্ব পরিকল্পনার উপস্থিতি বা অনুপস্থিতি। পূর্ব পরিকল্পনা যদি থাকে মার্ডার, না থাকলে কালপেবল হোমিসাইড। এখানে কোনো অন্যায় সুযোগ বা আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে, পূর্ব পরিকল্পনা আছে বলে কিন্তু মানুষ মানে সুযোগ সন্ধানী থাকবে। এমন একটা পরিস্থিতি দেখলো যে একজনকে মেরে দিল, তার মানে তার মধ্যে প্রি প্ল্যান আছে, সুযোগ পেল, ঝোপ বুঝে কোপ মারা, এটাকে বলা হচ্ছে সুযোগ পেয়েছে কাজে লাগাই দিয়েছে, মার্ডার। আর যদি এই ধরনের আনডিউ অ্যাডভান্টেজ বা অন্যায় সুযোগ নেওয়ার কোনো তার পরিকল্পনায় যদি না থাকে, তাহলে সেটা কালপেবল হোমিসাইড। ভিকটিমের সম্মতিক্রমে হত্যা। তো ভিকটিম 18 বছরে বেশি হলে সম্মতি দিলে তাহলে সেইটা কালপেবল হোমিসাইড হবে। অন্যদিকে উক্ত ভিকটিমের বয়স যদি 18 বছরের কম হয় তাহলে খুন হবে, যেটা আমরা ব্যতিক্রম দেখলাম এর আগে। তাহলে 18 বছর, 18+ হলে সম্মতি দিয়েছে কালপেবল হোমিসাইড, 18+ না হলে মানে শিশু হলে, নাবালক হলে, মাইনর হলে সেটা মার্ডার হবে। শাস্তি। 304 ধারায় কালপেবল হোমিসাইডের শাস্তি দেওয়া আছে। সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা অনূর্ধ্ব 10 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড। অন্যদিকে 302 ধারায় মার্ডারের শাস্তি দেওয়া আছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ও উভয় দণ্ড ও অর্থদণ্ড। এখানে ও অর্থদণ্ড মানে অবশ্যই ফাইন দিতে হবে, এখানেও অবশ্যই ফাইন দিতে হবে, দুই জায়গাতেই। পার্থক্য কোথায়? এটা 302-এ মৃত্যুদণ্ড দেওয়া যাবে সর্বোচ্চ বা যাবজ্জীবন কারাদণ্ড, আর 304-এ সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ নাই। এতটুকু পার্থক্য, তাই শাস্তি দিয়েও কিন্তু একটা পার্থক্য করা যাচ্ছে। এবার একটা উদাহরণ দিয়ে দেওয়া যাক, উদাহরণ দিয়েও একটা পার্থক্য তৈরি করা যেতে পারে। যদি একটি ধারালো ছুরি দিয়ে এর মাথায় আঘাত করে মৃত্যু ঘটায়, তবে তা খুন এবং হত্যার সমপর্যায়ভুক্ত দণ্ডনীয় নরহত্যা। খুন বা হত্যার সমপর্যায়ভুক্ত দণ্ডনীয় নরহত্যা। খুন বা হত্যার সমপর্যায়ভুক্ত দণ্ডনীয় নরহত্যা, দুইটা শব্দ ব্যবহার করছি কেন? প্রশ্নে যদি খুন আসে, খুনও ম্যাচ করে গেল, হত্যার সমপর্যায়ভুক্ত দণ্ডনীয় নরহত্যা যেভাবে এই প্রশ্নে আছে আমার নোটে, এভাবে আসলেও ম্যাচ করে গেল। তাই বা ইউজ করে দুইটা ভাষায় নিয়ে আসছি। একটু হ্যাং করেন মিলন ভাই, এই পয়েন্টটা শেষ করি, তারপর আপনাকে কথা বলার সুযোগ দিচ্ছি। কালপেবল হোমিসাইড অ্যামন্ডিং টু মার্ডার, এটা ইংলিশে দিয়ে দিলাম। অপরপক্ষে যদি একটি লাঠি দিয়ে খ মাথা খ খয়ের মাথা, এখানে এ হবে, খয়ের মাথা ফাটিয়ে দেয় এবং এর ফলে খয়ের মৃত্যু ঘটে, তবে এখানে হত্যার সমপর্যায়ভুক্ত নয়, অর্থাৎ কালপেবল হোমিসাইড এটা হবে। কেন? কারণ ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করলে মানুষ মারা যেতে পারে কেটে, আর লাঠি দিয়ে আঘাত করলে সাধারণত মারা যেতে নাও পারে। সেই কারণে একটু পার্থক্য, আপনি অন্য পার্থক্য দিতে পারেন, নো প্রবলেম। প্রথম ক্ষেত্রে একটু ব্যাখ্যাও দিয়েছি আমি। প্রথম ক্ষেত্রে আঘাতের প্রকৃতি এবং আঘাত করার অস্ত্রই এমন ছিল যে মৃত্যু ঘটাবেই বা মৃত্যুর ঘটানোর পক্ষে খুবই স্বাভাবিক, যা দ্বিতীয় ক্ষেত্রে অনুপস্থিত। লাঠি দিয়ে আঘাত করলে মানুষ নাও মারা যেতে পারে, গুরুতর আঘাত হতে পারে। এবার প্রথম প্রশ্নে যেমন উপরোক্ত আলোচনা প্রেক্ষিতে পরিশেষে বলা যায় যে সকল খুনই অপরাধমূলক নরহত্যা, কিন্তু সকল অপরাধমূলক নরহত্যা খুন নয়।
ঠিক একই বক্তব্য এখানে তুলে দিয়েছি। যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনি কনক্লুশন এইভাবেই দিতে পারবেন। এবার যে ভাই হাত উত্তোলন করেছিলেন অর্থাৎ মিলন ভাই, ওনাকে কথা বলার সুযোগ দিব। হ্যাঁ, মিলন ভাই লাইনে আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, এই যে নিন্দনীয় নরহত্যা বা কালপাবেল হোমিসাইডের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা অনূর্ধ্ব 10 বছর, এইটা একটু কন্ট্রাডিকশন হয়ে গেল না? হয়ে যায় না এটা? এটা আমার মনে হয়। আসলে এর ব্যাখ্যাটা কি এর? যেখানে যাবজ্জীবন কারাদণ্ড আছে, সেখানে আবার হুম। পরের ধাপে বলতেছে অনূর্ধ্ব 10 বছর। তো ওখানে 10 বছরের নিম্নে নয়, এরকম হলে আরো ভালো হয় না? হয়তো না? হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছেন যে সর্বোচ্চ যাবজ্জীবন আছে, আবার একই ধারাতে অথবা বা বা অনূর্ধ্ব দশ হ্যাঁ, বছর তো এটা হ্যাঁ, এটা কিরকম কন্ট্রাডিক্টরি হয়ে গেল কিনা এটা আপনার মধ্যে খটকা লাগছে, কিন্তু এই ধরনের হ্যাঁ, বেশ কয়েকটা সেকশন আছে যেটা এইভাবে বলা আছে। যেমন খুনের ক্ষেত্রেও বলা আছে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অথবা হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ড, এটাও তো বলা আছে, হ্যাঁ, তাই না? তো হ্যাঁ, এই ওটা না ধরনের হয় সে সেকশনে যাবজ্জীবনের পরিবর্তে যাবজ্জীবন, এই মৃত্যুদণ্ড না দেয় যাবজ্জীবন দিল, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু একবার হ্যাঁ, এই কালপাবল হোমিসাইডই বলতেছে যাবজ্জীবন, আবার বলতেছে যে অনূর্ধ্ব 10 বছর। হুম, 10 তো এটার বছরের ব্যাখ্যা উপরে কি? যাবে না। এটার ব্যাখ্যা কি? এই তো, হ্যাঁ, 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 এটার এটা, ব্যাখ্যা হ্যাঁ, আমি হ্যাঁ, দিচ্ছি, এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। মনে করেন মামলায় আসামি কে, আসামি কোন হ্যাঁ, পরিস্থিতিতে করেছে এবং ঘটনাটা হ্যাঁ, কতটা গুরুতর। এখন হ্যাঁ, আসামির বয়স মনে করেন যে 40 বছর, জি, আসামির বয়স কত? 40 বছর। যাবজ্জীবন হ্যাঁ, কারাদণ্ড সর্বদা সশ্রম হবে, 53 ধারার ব্যাখ্যায় বলা হ্যাঁ, আছে, তাই না? হ্যাঁ, এখন হ্যাঁ, আসামির বয়স 40 বছর, 50 বছর এবং সে একজন যুবক পুরুষ ব্যক্তি, হ্যাঁ, তাকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাহলে সে অনায়াসে সশ্রম কারাদণ্ড খাটতে পারবে, তার মানে ভিতরে কাজ করতে পারবে। এখন দেখা হ্যাঁ, যাচ্ছে একটা মামলায় আসামি শিশু, তাকে হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ড না দিয়ে শিশুকে কোথায় পাঠাবে? শোধনাগারে পাঠাবে। সংশোধন হ্যাঁ, সংশোধনাগারে। সংশোধন করার জন্য। হ্যাঁ, জুবেলাইন হ্যাঁ, জি, কোর্টে বিচার হবে, শিশু আদালতে বিচার হয়ে তাকে কারেকশন হোমে পাঠাই দিবে। এটা একটা বিষয়। জি, আসামির বয়স হুম, মনে করেন যে 80 বছর, হ্যাঁ, 80+ একটা আসামি কি আহ, ওই যে সশ্রম দণ্ড অর্থাৎ শ্রম করতে পারবে? না, সে তো পারবে না। সে সে পারবে না, তাহলে তাকে যাবজ্জীবন দিতে পারবে না আদালত, মানে দিবে না, মানবিক কারণে দিবে না, কারণ তার দ্বারা শ্রম করা সম্ভব না। তখন তার সাজাটা একটু কমিয়ে দিয়ে তার বয়সের কারণে, বা একটা মানুষের বয়স 30 বছর হতে পারে কিন্তু তার শারীরিক সমস্যা আছে, এটা বিবেচনায় হ্যাঁ, তখন অনূর্ধ্ব 10 বছর পর্যন্ত দিবে। তার মানে এই ক্যাটাগরিটা করা আছে হচ্ছে ঘটনা এবং ঘটনার পরিস্থিতি কেমন, কতটা গুরুতর ঘটনাটা ছিল। সে কালপেবল হোমিসাইড করেছে, কিন্তু কালপেবল হোমিসাইডের তো 5টা ব্যতিক্রম আছে। হ্যাঁ, জি, এই 5টা ব্যতিক্রমে হ্যাঁ, কোনটার মধ্যে পড়েছে, ঘটনার গুরুত্ব কতটুকু, আসামির বয়স কেমন, আসামির শারীরিক অবস্থা কেমন, এই বিবেচনায় যাবজ্জীবনও দিতে হ্যাঁ, পারে অথবা অনূর্ধ্ব 10 বছর দিতে পারে। ক্যাটাগরিটা এইভাবে রাখা হয়েছে। ক্লিয়ার করতে পারলাম কি? আহ, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এখন আপনি আদালতে যাবেন, আপনি কি কোর্টে নিয়মিত যাচ্ছেন? স্যার, এখন যাচ্ছি না কোর্টে। আচ্ছা, আপনাদের কি এলাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আছে? আমাদের এলাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল, হ্যাঁ, আছে। আচ্ছা, এই দ্রুত এখন বিচার বর্তমানে ট্রাইব্যুনালে, হ্যাঁ, হ্যাঁ, বলেন দ্রুত স্যার। বিচার ট্রাইব্যুনালে যদি মামলা থাকে তাহলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত দেখবেন খুব তাড়াতাড়ি রায় হয়। তো সেখানে দেখবেন যে হ্যাঁ, একই মার্ডার কেস, কাউকে যাবজ্জীবন দিল, কাউকে একটু কম দিল। তো তখন আপনি ওই সংশ্লিষ্ট মামলার পিপি, বিশেষ করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা আপনি জেলা ও দায়রা জজের পিপি সাহেবকে এই প্রশ্নটা করবেন, আমাকে যেটা করেছেন। উনি কি ব্যাখ্যা দেয় আমাকে জানাবেন, ঠিক আছে? কিন্তু মামা মানুষ, মামার এই কথা বললি তো আবার। আর মামা মানুষই তো আরো বেশি হেল্প করবে। মামা থাকতে আপনার তো আমার কোর্সে ভর্তি হওয়ারই দরকার নাই, মামাই তো হেল্প করবে আপনাকে। তো যাই হোক, আপনি মামা মানুষকে জিজ্ঞাসা করবেন, উনি কি ব্যাখ্যা দেয় আমাদের বলবেন, আমি আবার শেয়ার করব সবার সাথে। এটা আমার ব্যাখ্যা, আমি সিনিয়রের কাছ থেকে পেয়েছি, সেটা আমি বললাম। তো ঠিক না, আছে, ঠিক আছে এই স্যার, এটা এই এই যে উত্তরটা, এই 11টা পয়েন্ট দিয়েছি,
11 পয়েন্টে যে জি পার্থক্যগুলো দিয়েছে, পার্থক্য ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, তাহলে পার্থক্য ক্লিয়ার হলে এবার কিন্তু প্রাইভেট ডিফেন্সের থেকেও এই যে পয়েন্ট 99 এবং 300 ধারা থেকে কিন্তু অনেকদিন এই ধরনের বর্ণনামূলক প্রশ্ন করা হয়নি। আমি যে 1 আর 2 স্যার পড়লাম, এখান থেকে প্রশ্ন আসতে পারে। স্যার এইবার এই ঠিক আছে। হলো 23 সালে তো এই হলো এই প্রশ্নটা আসার সম্ভাবনা ছিল। হ্যাঁ, 24 23 এবার সালে আসতে পারে, রিটার্ন। যেহেতু আসেনি, অনেকদিন আসেনি হ্যাঁ। প্রশ্নটা, তা আমি রেখেছি এটা। হ্যাঁ। এবার কিন্তু এইটা আসার সম্ভাবনা অনেক। জি এবার জি। পরের প্রশ্ন পড়ি, প্রবলেমেটিক কোশ্চেন। চুরি করার উদ্দেশ্যে একটি হাঁসের প্রতি গুলি ছুড়ল, কিন্তু উক্ত গুলি আচ্ছা, দেবদাস ভাই লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। কি ব্যাপার, আপনি ক্লাসে প্রশ্ন করছেন না? এর আগে তো নিয়মিত প্রশ্ন করতেন। না, সবাই তো প্রশ্ন করছে। মোটামুটি আমার যেগুলো কোয়ারিজ থাকে সেগুলো স্যার মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, কাভার এগুলো তো হয়ে প্রশ্ন যাচ্ছে, এই তো। হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই, প্রশ্ন আচ্ছা, থাকলে ঠিক অবশ্যই আছে। প্রশ্ন করবেন। ওকে স্যার, ওকে, ঠিক আছে স্যার। তাহলে এখানে দেখেন, যে প্রশ্নটা আমরা পড়ছিলাম, তো বলা হচ্ছে যে ঝোপের এই চুরি করার উদ্দেশ্যে, প্রথমে কিন্তু একটা কথা বলা আছে, চুরি করার উদ্দেশ্যে একটি হাঁসের প্রতি গুলি ছোড়ে। মারতে গেল হাঁস, মরে গেল মানুষ। ঝোপের আড়ালে ছিল সেটা কিন্তু জানতো না। আহ ক জানতো না যে ঝোপের আড়ালে ছিল, প্রশ্নে কিন্তু এটা আছে। তাহলে এই পর্যন্ত ঘটনা, এই পর্যন্ত হুবহু ঘটনায় তুলে দিয়েছি। বিচার্য বিষয় পরের লাইন, এই ঘটনায় কোন অপরাধ করেছে কিনা তা আলোচনা করুন। শাস্তি জানতে চাওয়া হয়নি, যদি শাস্তি জানতে চাই তাহলে শাস্তিও দিয়ে দিতে হবে। এই ঘটনায় কোন অপরাধ করেছে কিনা, এটাই বিচার্য বিষয়। প্রাসঙ্গিক আইন, মানে আমি যেটার উত্তর করব, অপরাধ করেছে কি কোনা, করেছে না, করেছে কি না, যেটার উত্তর করব সেটা তো আমাকে আইন দিয়ে উত্তর দিতে হবে। তো আগে আমরা আইনটা বলবো, সিদ্ধান্ত পরে দিব। 299 ধারার বিধান মতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে, কিংবা মৃত্যু ঘটতে পারে এমন আঘাতের অভিপ্রায় নিয়ে, কিংবা মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে কোনো কার্যের মাধ্যমে মৃত্যু ঘটায়, তবে তো অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হবে, অর্থাৎ কালপেবল হোমিসাইড হবে। এইটা কালপেবল হোমিসাইডের যে 299 ধারা ছিল, প্রথমেই আমরা এটা পড়েছি, সেটা আবার রিপিট হচ্ছে। অর্থাৎ অপরাধমূলক নরহত্যা হতে হলে উপরোক্ত 3টি উপাদানের অন্তত একটি বিদ্যমান থাকতে হবে, এটাও ছিল আগে। আবার কোনো অপরাধ খুন হিসাবে গণ্য হতে হলেও প্রথমে সেটিকে অপরাধমূলক নরহত্যার শর্তগুলো পূরণ করতে হবে। তার মানে 299 ধারার যে 3টা শর্ত, সেটা যদি পূরণ করে তাহলে সেটা কালপেবল হোমিসাইড, আর যদি না করে সেটা কালপেবল হোমিসাইড না। আর যেটা কালপেবল হোমিসাইড না সেটা কখনোই মার্ডার হিসাবে তো যাওয়ার সম্ভাবনাই নাই, কারণ মার্ডার হিসাবে আসতে হলে প্রথমে তাকে কালপেবল হোমিসাইডের যে শর্ত সেগুলো কিন্তু আবার পূরণ হতে হবে। তো এবার আমরা আইন পড়লাম, এবার সিদ্ধান্তে যাই। আলোচ্য ঘটনা ও 299 ধারার বিধান বিশ্লেষণ করলে আইনের নাম অবশ্যই দিতে হবে। এটি প্রতীয়মান হয় যে প্রতিটা প্রবলেমেটিক প্রশ্নে আমি এই স্টাইলে দিয়েছি নতুন। পুরাতন যে প্রশ্নগুলো ছিল সেগুলো আপনারা চাইলে এই 4টি পয়েন্টে লিখতে পারেন। চুরি করার উদ্দেশ্যে একটি হাঁসের প্রতি গুলি ছোড়ার ফলে উক্ত গুলি লেগে ঝোপের আড়ালে থাকা এর মৃত্যু ঘটার ঘটনাটি, ক এর ঘটনাটিতে ক এর কোনো দায় নেই। দেখেন, ঘটনাটা 3টা সেন্টেন্সে বিভক্ত ছিল, আমি একটা সেন্টেন্সে এটাকে নিয়ে আসছি, মানে সিম্পল সেন্টেন্সকে একটু কমপ্লেক্স সেন্টেন্সে, পুরো একটা সেন্টেন্সের মধ্যে আমি নিয়ে আসছি। এটা আপনার সৃজনশীলতা খাটাতে হবে, যে বর্ণনা করা আছে ছোট ছোট সেন্টেন্সে, একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে এসে আমি সিদ্ধান্তটা দিলাম। কেননা ক জানতো না যে ঝোপের আড়ালে ছিল, কে হত্যার কোনো অভিপ্রায় এর ছিল না, অর্থাৎ অপরাধমূলক নরহত্যার শর্তগুলো পূরণ না হয় এর মৃত্যুজনিত কোনো অপরাধ করেনি, মানে যে মারা গেল এই দায় এর নাই, কারণ ঝোপের আড়ালে যে ছিল সেটা জানতো না। দেখবেন 299 ধারার যে উদাহরণ আছে কালপেবল হোমিসাইডের, এই উদাহরণের সাথে হুবহু ম্যাচ করে এই প্রশ্নটা।
এই কারণে এটা 299 ধারা দিয়ে উত্তর করতে হবে। এখানে আপনি যদি বলেন যে প্রথমে তো চুরির উদ্দেশ্য শেষ ছিল, যদি হাঁসকে গুলি লাগতো এবং হাঁস মারা যেত, তাহলে হাঁসটা বন্য বন্য প্রাণী হলে তো সেটা অপরাধ হতো, কিন্তু কোনো কারো যদি ব্যক্তিগত সম্পত্তি হয়, হাঁস হাঁস মুরগি গরু ছাগল, এগুলো তো গবাদি পশু পাখি। তো গবাদি বা গৃহপালিত পশু পাখি, ডোমেস্টিক অ্যানিমেল, এগুলো হত্যা করলে তো কারো সম্পত্তি নষ্ট করা হলো বা চুরি করা হলো। তাহলে এই যে চুরির উদ্দেশ্য, সেটা সফল হয়নি, মানে হাঁসকে গুলি লাগেনি। তবে হাঁস চুরির চেষ্টার জন্য, চুরি সফল হয়নি কিন্তু চুরির চেষ্টা করেছে, এই কারণে পেনাল কোডের 511 ধারায় ক কে অভিযুক্ত করে বিচার করা যাবে। আপনাদের নোটে এখানে 379 ধারাটা লেখা আছে, যেটা 511 দিয়ে রিপ্লেস করে নেন, একটু কেটে 511 লিখে নেন। আপনাদের প্রিন্ট করার পরে এটা আমার চোখে পড়েছে, টাইপ মিস্টেক ছিল, এটা আপনারা 511 করে নেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এইটা যেহেতু আড়ালে ছিল, ক্ষয়ের মৃত্যুর জন্য এ দায়ী না। তবে আমরা এই লাইনটা দিতে পারি, হাঁস চুরির যেহেতু একটা বৃথা তার প্রচেষ্টা ছিল, যেটা 511 ধারায় তার অপরাধ হয়ে গেছে। চুরির প্রচেষ্টা বা যে কোনো অপরাধের প্রচেষ্টার জন্য 511 ধারায় শাস্তি হয়। এই যে 511 ধারা বিষয়টা কোনো গাইডে পাবেন না, এটা আমার ভাবনা থেকে বের হয়েছে। আপনাদের লজিক্যালি মনে হলে আপনারা লিখবেন, না হলে লিখবেন না। কিন্তু দেখেন প্রশ্নের মধ্যে বলাই আছে, চুরি করার উদ্দেশ্যে কয়েকটি হাঁসের প্রতি গুলি ছুড়লো। চুরির উদ্দেশ্য কথাটা কিন্তু বলাই আছে, তাহলে কেন 511 হবে না বলেন? ক খ এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তল পেটে লাথি দেয়। কথা কাটাকাটি, পয়েন্ট টু বি নোটেড, পয়েন্টটা মনে রাখেন যে কি করলো, কথা কাটাকাটির এক পর্যায়ে, তার মানে কোয়ারেলের একটা বিষয় আছে। ফলে খ এর তাৎক্ষণিক মৃত্যু ঘটে। ক কি কোনো অপরাধ করেছে? এরূপ অপরাধের সর্বোচ্চ শাস্তি কি? চলে যাই আমরা আইনে, 300 ধারার 1 নং ব্যতিক্রমের বিধান মতে, গুরুতর ও আকস্মিক উত্তেজনা, গ্র্যাব অ্যান্ড সাডেন প্রভোকেশন এর ফলে উত্তেজনা প্রদানকারী বা ভুলক্রমে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করলে তা খুন নয়, তবে অপরাধমূলক নরহত্যা। দেখেন এখানে প্রশ্নে বলছে ক খ এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তলপেটে লাথি দেয়, ফলে খ তাৎক্ষণিক মৃত্যুবরণ করে। এখানে আপনি 300 ধারার 1 নং ব্যতিক্রমও দিতে পারেন, আবার 4 নম্বর ব্যতিক্রমও দিতে পারেন, দুইটাই চলবে। কারণ এখানে কথা কাটাকাটি দ্বারা এক পক্ষ, এখানে ঝগড়ার কথাটা যেহেতু উল্লেখ করেনি, তো কথা কাটাকাটির দ্বারা এক পক্ষ দ্বারা আরেক পক্ষ কি হয়েছে, সাডেন প্রভোকেশন হতে পারে। আবার 4 নম্বর ব্যতিক্রমের মধ্যে পড়লেও একই বিষয়, কালপেবল হোমিসাইডই হয়, অতএব 4 নম্বরটা দেওয়া যাবে। কিন্তু যতগুলো গাইড আমি চেক করেছি 1 নম্বর ব্যতিক্রমই দিয়েছে, তাই আমি অন্যান্য যারা বিজ্ঞজন আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, তাদের সাথে তাল মিলিয়ে আমি 1 নম্বর ব্যতিক্রম দিয়ে প্রশ্নটার উত্তর করেছি। সিদ্ধান্ত তাহলে 300 ধারার 1 নং ব্যতিক্রমের বিধান বিশ্লেষণ করে প্রতীয়মান হয় যে, সেই সাথে আলোচ্য ঘটনা ক খ এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে গুরুতর আকস্মিক উত্তেজনা বশত তলপেটে লাথি দেওয়ার ফলে খ এর তাৎক্ষণিক মৃত্যুর ঘটনায় ক খুন নয়, তবে অপরাধমূলক নরহত্যার অপরাধ করেছে। তার মানে 5টা ব্যতিক্রমের 1 নম্বর ব্যতিক্রমের আওতায় পড়েছে, তার মানে ছাতার নিচে চলে আসছে, তার মানে গা ভিজেনি, খুন হয়নি, সেটা কালপেবল হোমিসাইড হিসাবে থেকে গেছে। প্রশ্নে কিন্তু কি চেয়েছে, শাস্তি চেয়েছে। কত ধারায় শাস্তি হবে? 304 ধারায়। কালপেবল হোমিসাইড না মার্ডার হবে এটা ডিসাইড করে 300 ধারায়, কিন্তু শাস্তি কিন্তু 300 ধারায় নাই। কত ধারায় আছে? 302 এবং 304। 302 এ মার্ডার, 304-এ কালপেবল হোমিসাইড। 304-এ একটু আগে আমরা দেখেছি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অনধিক 10 বছর, যেটা নিয়ে মিলন ভাই কনফিউশন ছিল, উনি কন্ট্রাডিক্টরি মনে করছিলেন, সেটার ব্যাখ্যা দিলাম। তো এখানে 304 অবশ্যই উত্তর করতে হবে, না হলে উত্তর কি হবে না, সম্পূর্ণ হবে না। এরূপ অপরাধের সর্বোচ্চ শাস্তি কি হবে, এই শাস্তি আপনাকে উল্লেখ করতে হবে। সর্বশেষ প্রশ্ন, এখানে ইংরেজিতে প্রশ্ন আসতে পারে, ইংরেজিতে আসলে জেড লিখতে হবে। জেড নামক বা নামক একজন ম্যাজিস্ট্রেটের সামনে ক সাক্ষী হিসেবে উপস্থিত হয়। এখানে বাংলায় দিল মানুষের নাম না ইংরেজিতে দিল, এটা তো ম্যাটার না। আপনি
ঘটনা বুঝতে পারলে হলো। আর জ বলে বলে যে ক এর সাক্ষ্যের একটি শব্দও সে বিশ্বাস করে না, এবং ক স্বয়ং মিথ্যা সাক্ষ্য প্রদানকারী। উক্ত বক্তব্যের দ্বারা ক হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং জ কে হত্যা করে। ক কি ধরনের অপরাধ করেছে? এটা কিন্তু 1 নম্বর ব্যতিক্রমের মধ্যেই পড়ছে, কিন্তু আবার শর্ত আছে যে যেহেতু ম্যাজিস্ট্রেট সরকারি কর্মকর্তা, আর তার আইনানুগ কাজের মাধ্যমে সে এই কথাটা বলেছে সাক্ষীকে, তাই 1 নম্বর ব্যতিক্রমের ভিতরে এসে আবার বাইরে চলে গেছে। তাহলে 300 ধারার 1 নম্বর ব্যতিক্রমের বিধান: গুরুতর ও আকস্মিক উত্তেজনা, এর ফলে উত্তেজনা প্রদানকারীকে বা ভুলক্রমে অন্য ব্যক্তিকে হত্যা করলে তা খুন নয়, তবে অপরাধমূলক নরহত্যা হবে। আবার অত্র বিধানের দ্বিতীয় শর্ত মতে এই দ্বিতীয় শর্তটা দেওয়া জরুরি। অন্য কালার দিয়ে দিচ্ছি। অত্র বিধানের দ্বিতীয় শর্ত মতে এই দ্বিতীয় শর্ত দিতেই হবে: আকস্মিক উত্তেজনাটি কোনো আইনানুগ কাজের মাধ্যমে প্রদত্ত হলে এবং উক্ত আকস্মিক উত্তেজনার ফলে উত্তেজনা প্রদানকারীকে হত্যা করা হলে তা খুন হিসাবে গণ্য হবে। অর্থাৎ এই ঘটনায় যদি একজন ম্যাজিস্ট্রেট না হয়ে অন্য যদি কেউ করতো, একজন সাধারণ পাবলিক করতো, তাহলে কি হতো? আইনানুগ কাজের মাধ্যমে যদি না করে আইনানুগ কাজ ছাড়া যদি অন্যভাবে করতো, তাহলে কিন্তু সেটা কালপেবল হোমিসাইডই থাকতো। কিন্তু এখানে যেহেতু ম্যাজিস্ট্রেট করেছে, এখন যদি সাক্ষীকে কোনো আইনজীবী বলে যে আপনার তো মিথ্যা কথা বলছেন, আপনি যে রাতে তো আমরা বলেই থাকি সাক্ষীকে, তখন সাক্ষী যদি কোনো আইনজীবীকে হত্যা করে ফেলে ওই কোর্টের ভেতরেই, তাহলে সেটা কালপেবল হোমিসাইড হবে না মার্ডার হবে? কে বলবেন? হাত উত্তোলন করেন। এই প্রশ্নে এখানে একজন ম্যাজিস্ট্রেট না বলে যদি একজন আইনজীবী, একজন আইনজীবী এবং কোর্টে সাক্ষীকে জেরা করা অবস্থায় ওই সাক্ষীকে বলছে আপনার একটা কথা আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যা কথা বলছেন, আইনজীবীকে হত্যা করলে সেটা কালপেবল হোমিসাইড হবে না মার্ডার হবে? মানে ম্যাজিস্ট্রেটের মতো মর্যাদা আইনজীবী পাবে কিনা আদালতের মধ্যে, সেটা আমার জানার বিষয়। হ্যাঁ, মিলন ভাই বলেন। স্যার, বলেন। হ্যালো হ্যাঁ স্যার, ওটা বলেন। হলো মার্ডার হবে, মার্ডার হবে। মানে ম্যাজিস্ট্রেট থাক আইনজীবী থাক একই হবে, তাই তো? হ্যাঁ, জি স্যার। ব্যাখ্যা কি বলেন? স্যার, কোর্টের ভিতরে আইনজীবীও হলো সরকারি কর্মকর্তা হিসাবে গণ্য হবে। না, আমি যদি এপিপি বা পিপি বা জিপি বা এজিপি না হই বা ভিপি না হই, মানে জি। সরকার পক্ষের যদি আমি আইনজীবী না হই, গভর্নমেন্ট প্লিডার না হই বা পাবলিক প্রসিকিউটর না হই, তাহলে হ্যাঁ। আমি সরকারি কাজ করছি না, আমার ব্যক্তিগত ব্যবসা করছি আদালতের মধ্যে। আমি হ্যাঁ। আদালতের মধ্যে যখন মুভ করছি ওটা কিন্তু ব্যক্তিগত ব্যবসায় করা হয়, অতএব আমি সরকারি কেউ না। সেই ক্ষেত্রে বলেন কি হবে এবার বলেন। তা দারুণ কনফিউশন সে- পেয়েছি আমি। স্যার, বলেন। ওটা খুনই হবে স্যার। তার মানে আপনি বলছেন যে ওই ম্যাজিস্ট্রেটকে করলে যা হবে হ্যাঁ। আইনজীবীকে করলেও তাই হবে, তাই তো? জি স্যার। যদি পেশকারকে করে? ও অবশ্যই খুন হবে। মনে করেন ম্যাজিস্ট্রেটকে গুলি করতে যে ওই পকেটের মধ্যে বন্দুক ছিল, ম্যাজিস্ট্রেটকে গুলি জি করে দিয়েছে, পাশে বসেছিল পেশকার, পেশকারকে লেগে বা বেন সহকারে লেগে পেশকার মারা গেছে বা একটা পিয়ন মারা গেছে, তখন কি হবে? স্যার, খুন। ভুল ক্রমে আরেকজনে মারা গেলে তো হলো 301 ধারা অনুযায়ী হলো আপনার হলো কালপাবেল হোমিসাইড হবে। 301-এ কালপেবল হোমিসাইড নাই ভাই, 301-এ মার্ডারই আছে। ওই না স্যার, সরি স্যার, ওই একজনকে খুন করতেছে আর একজনকে খুন করা। আর 301-এ 301 যেটা বলা আছে, 301-এ যেটা বলা আছে একজনকে খুন করতে গিয়ে আরেকজনকে যদি খুন করা হয়, তাহলে 302 ধারা অনুরূপ সাজা হবে। 301-এ জি স্যার। সাজার কথা ডিরেক্ট বলেনি, কিন্তু বলেছে যে 302-এ কি আছে দেখে নেন। 302-এর হ্যাঁ। উপরে খুন আপনার খুন দায়িত্ব চাপিয়ে খুনের দিয়েছে। শাস্তি, খুনের শাস্তি। খুনের শাস্তি হবে। আচ্ছা, এখানে পাপ্পু ভাই বলেছে মার্ডার হবে, কৃষ্ণা আপা বলেছে মার্ডার হবে, রনি আপু বলেছে খুন হবে। তো সবারই একমত। এবার আমি আরো একটু ক্রিটিক্যাল করছি প্রশ্নটাকে। মনে জি করেন স্যার। যে এক জায়গায় বাদী দাঁড়ায় আছে, অন্য পক্ষে আসামি দাঁড়ায় আছে, বাদী এ কথা বললো যে আহ, এই বলছে যে তুমি বা তুই মিথ্যা বলছিস, এ কথা বলিসনি, এই বলে খেপাই দিল আসামিকে বা সাক্ষীকে।
মনে হুম, করেন বাদী তো সেখানে একজন সাধারণ পাবলিক, তাই না? এবার জি বাদীর কথাই চটে গিয়ে ওই সাক্ষী বা ওই আসামি বাদীকে খুন করে ফেললো, সেই ক্ষেত্রে কি জি। হবে? তো সেক্ষেত্রে কি এক্ষেত্রে হবে তো বলেন? এক্ষেত্রে তো আকস্মিক উত্তেজনা সৃষ্টি করেছে বাদী, হ্যাঁ, সেক্ষেত্রে ওটা হলো অপরাধজনক নরহত্যা হবে। ওটা ওই তো ব্যতিক্রমের ভিতরে পড়বে। এখানে ব্যতিক্রমের যে তিনটা শর্ত, এই শর্তের মধ্যে আর আসবে না তাই বলছেন, তাই তো? না, ব্যতিক্রমের ভিতরে পড়বে, কারণ হয়তো বাদী তো হলো আকস্মিক উত্তেজনা সৃষ্টি করেছে এই সাক্ষী বা আসামির। এখানে আমাদের যে বিবেচ্য বিষয়, হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে যে 2 নম্বর পয়েন্ট। জি 1 নম্বর ব্যতিক্রমের ভেতরে যে 2 নম্বর যে পয়েন্ট আছে, হ্যাঁ, জি এই যে রেড কালার দিয়ে দিলাম, একেবারে ভিজিবল হবে যে আকস্মিক হুম, উত্তেজনাটি কোনো আইনানুগ কাজের মাধ্যমে হবে না। আইনানুগ কাজ কে হ্যাঁ করবে? সরকারি ব্যক্তি করতে পারবে না বেসরকারি ব্যক্তি করতে পারবে, একজন আইনজীবী করতে পারবে, একটা সাধারণ ব্যক্তিও করতে পারবে। তার মানে এইটা যদি ভিতরে আইন কোর্টের ভিতরে যদি যে কেউ যদি করে, হ্যাঁ তাহলে তাকে খুন করলে সেটা আইনানুগ কাজের মাধ্যমে হচ্ছে। এবার কোর্টের বাইরেও যদি হয়, মনে করেন হ্যাঁ আকস্মিক উত্তেজনাটা দিয়েছে কিন্তু ভালো কথাই বলেছিল, জি চোরকে চোর বলে গালি দিয়েছে একজন, জি মনে করেন যে উদাহরণস্বরূপ বলি, একজন ব্যক্তি কি করেছে, অন্যের স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, তাহলে হ্যাঁ এটা 497 ধারার ওর 5 বছর জেল হয়েছে, জেল খেটে এসে বের হয়েছে। And যে ব্যক্তি জি অ্যাডাল্টারির দায়ে 5 বছরের জেল খাটে, সমাজে আসলে সমাজের মানুষ তাকে কি ভালো চোখে দেখবে? না এখন মনে করেন ওই ব্যক্তি রাস্তায় বের হয়েছে, এখন একজন দেখে বলছে দেখ, একটা খারাপ কমেন্ট করেছে, কমেন্টটা তার হ্যাঁ কৃতকর্মের ফল হিসেবে তাকে করেছে। এখন ওই ব্যক্তি জি রেগে গেছে যে আমাকে কেন এই কথা বললো, মনে করেন একটা ব্যাড কমেন্ট করলো তার চরিত্রকে আঘাত করে, ক্ষেপে গিয়ে হ্যাঁ তাকে খুন করলো। এখন আমার জি বক্তব্য, একজন ব্যভিচারকারীকে যদি ব্যভিচারকারী বলে আঙ্গুল তোলা হয়, জি এটা আইনানুগ কাজের মাধ্যমে উত্তেজনা দেওয়া না আইনানুগ কাজের বাইরে গিয়ে উত্তেজনা দেওয়া, সেটা বলেন। এটা আইনানুগ কাজের বাইরে যে উত্তেজনা দেওয়া, কারণ আচ্ছা, এবার আইনানুগ এবার আইনানুগ আইনানুগ এবং বিচারিক কার্যক্রমের সাথে সংযুক্ত হয়ে যদি কোনো উত্তেজনা সৃষ্টি করে বা উত্তেজনা দেয়, সেক্ষেত্রে ওটা ঠিক আছে। কিন্তু আইনানুগ এবং বিচারিক কার্যক্রমের বাইরে যে যদি উত্তেজনা সৃষ্টি করে, সেক্ষেত্রে ঠিক নেই। এখানে কিন্তু বলা নাই যে বিচারিক কার্যক্রমের বাইরের কথা কিন্তু বলা নাই। পুলিশ কাউকে ধরতে গেল, জি পুলিশ প্রশাসনিক কাজ করছে, ঠিক আছে, মামলা হওয়ার আগে পুলিশ ধরে না অনেক সময়। জি জি মনে করেন একটা কি হয়েছে, আনলফুল অ্যাসেম্বলি হয়েছে, আনলফুল অ্যাসেম্বলি হয়েছে, পুলিশ চলে গেছে, ছত্রভঙ্গ করতে বললো, হ্যাঁ, গেল না, 20 30 জি 50 জনকে ধরে নিল, মামলা কিন্তু হয়নি, ধরে নিয়ে আসার পরে কাতে মামলা দিবে, তাই না? জি তো পুলিশ ওই আনলফুল অ্যাসেম্বলির সদস্যদের যে ধরলো, এটা তো ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ধরেনি, কারণ সেটা কি কগনিজেবল অফেন্স, সিআরপিসি পড়লে জি আমরা জানতে পারবো। তো এটা পুলিশ যে কাজটা আমলযোগ্য করছে অপরাধ। এটা কিন্তু বিচারিক বিচারিক কাজ করছে না, প্রশাসনিক কাজ করছে, এটা হ্যাঁ, কিন্তু ওটা হলো আইনানুগ কাজ। আইনানুগ তার মানে এখানে আইনানুগ আমি যেটা বলতে চাচ্ছি, এটা ক্লিয়ার হন, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। জি আর যদি এখানে যদি গীবতের কথা বলি, গীবতের সংজ্ঞা কেউ বলতে পারবেন ক্লিয়ারলি? গীবত, আচ্ছা, এখানে গিবত একজন মুসলমান গিবত কাউকে মানে নিয়ে কি? নি, শিবলি ভাই একটু বলবেন, মিলন ভাই আপনি একটু লাইনে থাকবেন, শিবলি ভাই বলেন আচ্ছা গীবত মানে কি, শিবলি ভাই। গীবত শব্দের অর্থ হচ্ছে কারো পশ্চাতে তার চরিত্র সম্বন্ধে এমন কিছু বলা যেটা তার সামনে বললে সে মনে কষ্ট পেত। হ্যাঁ, এই এই কথাটা যদি সত্যি কথা হয়, সত্যি হলে সেটা সত্য আহ, হিসেবে প্রচারের জন্য যদি করা হয় সেক্ষেত্রে সেটা আহ, আইনানুগ হবে। আসলে গীবতটা তো নৈতিকতার বিষয়। না, আমি আমরা তো আইন গীবত বলতে এখানে গীবত বলতে ধর্মীয় টার্মে চলে গেলাম, পাপ হবে কিনা এই প্রশ্ন। এখন আমি বলছি যে গীবত শুধু কি সত্য, মানে মিথ্যা কথা বলে গীবত করা হয় অন্য সম্পর্কে, না সত্য কথা বলেও গীবত হতে পারে তার পশ্চাতে? পশ্চাতে সত্য বললে গীবত হতে পারে, সত্য না, বললে গীবত হবে। সত্য বললে গীবত হবে না। আপনি একটু স্যার দেখে নেবেন স্যার ইসলাম শিক্ষা বইটা আবার। কেউ স্যার কেউ যদি জনগণের চোর হয়, প্রয়োজন। কেউ যদি চোর হয়, কেউ যদি অপরাধী হয়,
তার পশ্চাতে সেটা নিয়ে সমালোচনা যদি হয়, সেটা গীবত হবে না, সমালোচনাই হবে। কিন্তু তার সম্পর্কে স্যার যদি ওই যে মিথ্যা কথা বলা হয়, সেটা গীবত হবে। একটু দেখে নিবেন, ঠিক আছে? তা আমি এটা বলতে স্যার চাচ্ছি। স্যার আমি একটু বলি। হ্যাঁ, বলেন। স্যার জনগণের প্রয়োজনে সত্য দোষারোপ করা ওটা গীবত হবে না। হ্যাঁ, সেটাই তো আমার ওই যে আমরা এমসিকিউ যে ডিফামেশন, ডিফামেশনের যে হ্যাঁ 10টা ব্যতিক্রম, হ্যাঁ তার মধ্যেও কিন্তু আছে এটা। তার হ্যাঁ মানে হ্যাঁ। সত্য কথা বলে জনগণকে যদি সতর্ক করা হয়, তাহলে কি হবে না, সেটা গীবত হবে না। এখন আমি সিচুয়েশন দিই, মিলন ভাই বোঝেন। ওই যে জি। ব্যভিচারকারী একজন আসছে, হ্যাঁ। ব্যভিচারকারী একজন আসছে, আর রাস্তায় 2-3টা লোক যাচ্ছে, সে আঙ্গুল দেখে বলছে যে এই লোকটা থেকে সাবধান হও, একজন ব্যভিচারকারী কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে। এটা তার কানে গেছে, জি সে খেপে গেল। এ কথা জি। বলার কারণে সেইটা কি আইনানুগ কাজের মাধ্যমে উত্তেজনা হবে না উত্তেজনা হবে না, বলেন? উম, হবে না হবে না। তো এই এই জায়গাটা একটু আপনারা স্টাডি করবেন। দেখবেন যেখানে ডিফামেশন হবে, সেখানে আইনানুগ কাজ থাকবে না। আর যেখানে ডিফামেশন হবে না, ডিফামেশনের হুম। ব্যতিক্রমের মধ্যে, ডিফামেশনের যে ব্যতিক্রম গুলো আছে, সেগুলো আপনারা একটু দেখে হ্যাঁ। নেবেন, গীবতের সাথে জি রিলেটেড। তো ডিফামেশন জি। যেটা হবে না, ডিফামেশন যেটা হবে না, সেটা দিয়ে উত্তেজনা দিলে সেটা আইনানুগ কাজের মাধ্যমে উত্তেজনা। আর যেটা ডিফামেশন এর ব্যতিক্রমের মধ্যে পড়ছে, তার মানে সেখানে অপরাধ হয়ে যাচ্ছে। তার মানে আপনি অপরাধ করছেন তো, গুরুতর জি। আকস্মিক উত্তেজনা দিয়ে। হুম। ওই সময় তখন কি হবে? যদি খুন করা হয়, তাহলে সেটা অবশ্যই কি হবে, কালপেবল হোমিসাইড হবে। আর জি আইনানুগ কাজের মাধ্যমে দিলে কালপেবল, কালপেবল হোমিসাইড না, মার্ডারই হবে। একটু জি। এই জায়গাটা একটু আপনারা ক্লিয়ার হবেন, স্টাডি করবেন। এই আলোচনার পরেও যদি কারো কনফিউশন থাকে, আরো যদি ক্লিয়ার করতে হয় বলবেন, ক্লিয়ার করে দিচ্ছি। আজকে ক্লাস এই পর্যন্তই। প্রবলেমেটিক প্রশ্ন যেগুলো আছে, সেগুলো এই নোট থেকে কমন পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আচ্ছা, স্যার। সিদ্ধান্ত অংশটুকু পড়া হয়নি, সিদ্ধান্তটা পড়ে নেই। সিদ্ধান্ত কিভাবে স্যার লিখেছে আবার। দেখি, একটু স্যার শেষ আর করি একটু ভাই, বলি স্যার। শেষ আচ্ছা। করি। আলোচ্য জি স্যার। ঘটনা ও পেনাল কোডের 300 ধারার 1 নং ব্যতিক্রমের বিধান, দ্বিতীয় শর্ত সহ, এখানে লিখলাম দ্বিতীয় শর্ত সহ বিশ্লেষণ করে এটি প্রতীয়মান হয় যে যদি আমরা একজন এখানে অনলাইনে ম্যাজিস্ট্রেট আছি। এবং তিনি তার আইনানুগ কাজের মাধ্যমে ক কে মিথ্যা সাক্ষ্য প্রদানকারী মর্মে মন্তব্য করায় ক হঠাৎ উত্তেজিত হয়ে জ কে হত্যা করার মাধ্যমে ক খুনের অপরাধ করেছে। এই যে ভাষাগত, এটা সম্পূর্ণ আমার নিজস্ব সৃষ্টি, নিজস্ব সৃজনশীলতা, অন্য কোনো বই এভাবে নাই, অনেক নামি দামি বইও নাই। এই ল্যাঙ্গুয়েজটা আপনার ভালো লাগলে নিবেন, কোনো গাইডের ল্যাঙ্গুয়েজ যদি সহজ মনে হয় নিবেন, আপনার নিজের ল্যাঙ্গুয়েজ দিলেও চলবে। কিন্তু আপনাকে 300 ধারা 1 নং ব্যতিক্রম এবং দ্বিতীয় শর্ত আপনাকে উল্লেখ করতে হবে সিদ্ধান্তের মধ্যে বা আইনের মধ্যে। এবং এইটা কি হবে, আলটিমেটলি এটা খুন হবে না কালপেবল হোমিসাইড হবে, এটা আপনাকে লাস্টে বলতে হবে। তো এখানে খুনের অপরাধ করেছে, এটা আপনাকে ডেফিনেটলি সর্বশেষ যে লাইনটা, এই যে এটা ক খুনের অপরাধ করেছে, এইটা হচ্ছে আলটিমেট লাইন। দেখবেন আমি সবসময় যেটা বলি, যে এটা মূল উত্তর, সেটা একেবারে লাস্টে থাকবে। মানে এই কোন সিনেমার যেমন ক্লাইম্যাক্স বা শেষ সিন শেষে থাকে, আকর্ষণ, আপনাকে আকর্ষণ শেষে রিভিল করতে হবে। এইভাবে উত্তর করবেন। তো আমি যেটা বলছিলাম, প্রবলেমেটিক প্রশ্ন কমন পাওয়াটা টাফ, তবে কমন পাওয়ার একটা কৌশল হতে পারে, একটু নোট নিবেন। পেনাল কোডের যে বিভিন্ন সেকশনের আন্ডারে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো ভালোভাবে পড়বেন। উদাহরণ থেকেই কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন কমন আসছে বিগত সালে, যদি আমরা দেখি এগুলো কিন্তু উদাহরণ থেকে আসা বিগত সালের প্রশ্ন। তো এখন কোন উদাহরণ থেকে আসবে আমি বলতে পারবো না, তবে আমার এমসিকিউ নোটে সুন্দরভাবে আছে। অথবা আপনারা যারা এমসিকিউ ব্যাচে নাই, 10 জন আছেন এখানে, তারা দয়া করে একটু বিআরএক থেকে দেখে নেবেন যে পেনাল কোডের কোন কোন জায়গায় এই ধরনের ঘটনাগত উদাহরণ দেওয়া আছে, যেখানে ঘটনা সেখানে প্রবলেমেটিক প্রশ্ন আসার সম্ভাবনা। এবার মিলন ভাই বলেন। স্যার ওই যে উম, যে তলপেটে লাথি মেরে ওই যে ঝগড়া বাঁধাই তলপেটে লাথি মেরে যে উদাহরণটা দিয়েছেন ওইটা আমার মনে হয় স্যার ওই 4 নম্বর ব্যাখ্যাটাই মনে হয় সবচেয়ে বেটার। দেন এটা 4 বলতে নম্বর দিয়ে চাচ্ছিলাম। দেন, নো প্রবলেম। কথা কাটাকাটি বলতে ঝগড়াকে বোঝায়, তাই তো? হ্যাঁ
হ্যাঁ, ওইটার কথা কথা বলছিলাম, কাটাকাটি ওইটা বলতে মানে কিন্তু ঝগড়াকে বোঝায়। তাহলে এখানে আপনারা 4 নং হিসাবে উত্তর করেন, 1 নংকে 4 নং হ্যাঁ, করে কারণ দেন বা হলো, আপনার উপরে একটু কারণ রাখেন। না, আমি তো সেটা আমার, ব্যাখ্যা দিয়েই দিয়েছি এবং হবে দুইটা, হ্যাঁ সেটাও আমি বলেছি। হ্যাঁ স্যার, আমার যেটা মনে হয় যে এই কারণ কেন আমি বলছি যে 1 নম্বর ব্যাখ্যায় যে এক পক্ষ অপরাধ করে সাইলেন্ট থাকে, আর যে ক্ষতিগ্রস্ত সেইটি উত্তেজিত হয়। আর হুম। 4 নম্বর ব্যাখ্যায় তো উভয়ই হলো অ্যাক্টিভ থাকে, এই হ্যাঁ, কারণে না, এটা ঝগড়া মনে হয় আমার। দুই পক্ষ থেকে ঝগড়া শুরু হয়, যেটা আমরা হ্যাঁ। ব্যতিক্রম পড়ার সময় বলেছিলাম। আমি এটা উল্লেখও করেছি যে জি যেহেতু স্যার। কথা কাটাকাটি, এটা আপনি 4 নং ব্যতিক্রম কথাও উল্লেখ করতে পারেন, নো প্রবলেম। 4 নম্বর হোক, 1 নম্বর হোক, ওই সেটা কি হবে, একই বিষয় হবে, মানে রেজাল্ট একই আসবে। অঙ্কের কথা যদি বলি হ্যাঁ। উত্তর একই হবে, তাই না? জি। তার মানে জি স্যার। রেজাল্ট একই হবে, কিন্তু জাস্ট একটু পার্থক্য আছে। তো বিভিন্ন জি। বইয়ে যেহেতু 1 নং আছে, আমি 1 নং দিয়ে করেছি, আপনারা 4 নং দিয়েও করতে পারেন, সেটাও ভুল হবে না। আপনার উত্তরের জি স্যার। সপক্ষে যদি সঠিক করতে পারেন, আইনজীবী হচ্ছে কৌশলী। সত্যকে জি। এমন ভাবে উপস্থাপন করবেন সেটা সত্য, আবার মিথ্যাকেও ওইভাবে উপস্থাপন করলে সেটা সত্য হয়ে যায়। তার মানে মজার ঘটনা ঘটে, আমাদের মুড কোর্ট কম্পিটিশন হয়েছিল, আপনাদেরকে দেখানো হয়নি। এ- এখানে মুড কোর্ট কম্পিটিশনে এই দেখেন, আমাদের একটা ট্রফি আছে আমার হাতে। এটা জি। কেসটা ছিল, এটাকে বোঝা যাচ্ছে কি লেখা আছে? যাচ্ছে স্যার। আচ্ছা, আমি এইটা ছবি দিয়ে দিব না গ্রুপে, আমার পাশে আছে তো। এইটা আমাদের একটা ক্রেডিট, আমরা অর্জন করেছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে মুড কোর্ট কম্পিটিশনের সময়। তো মুড কোর্ট কম্পিটিশনের থিম কি থাকে, একটা কেস দিয়ে দেয়, এটা রিট কেস থাকে। রিট কেসটা একবার আমাকে পক্ষে বলতে হবে ঘটনার, আবার আরেকবার বলতে হবে আমাকে কি বিরুদ্ধে। তার মানে আমাকে দুই পক্ষেই রিসার্চ করে কি নিয়ে আসতে হবে, এভিডেন্স নিয়ে আসতে হবে। প্রস্তুতি নিতে হবে। তো জি। এটা খুবই টাফ। আমি একবার বাদীর পক্ষে বক্তব্য দিব, আবার পরের বার বিবাদীর পক্ষে বক্তব্য দিব, এটা কিন্তু খুবই টাফ। তো আমরা আইনজীবী, জি। এটা আমরা করতে পারতে হবে। একই ঘটনায় আহ এক পক্ষ আপনার কাছে আসলো, যদি প্রথমে আসে, বাদী পক্ষ যদি আসে তাহলে আপনি বাদী পক্ষের লয়ার। এখন কোনো কারণে বাদী পক্ষ আসলো না, আসামি পক্ষ আসলো, তাহলে একই ঘটনায় আপনি আসামি পক্ষের লয়ার। তখন আপনাকে আসামিকে কি দিতে হবে, রেমেডি দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, এটাই আমাদের তো কাজ। তো এই কারণেই যুক্তি আপনি যদি দিতে পারেন, 1 নংও কাজে লাগবে, 4 নংও কাজে লাগবে। বোঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, আর প্রশ্ন আছে আপনার? না স্যার। আচ্ছা, ক্লাস ভালো লাগছে? যে খুব ভালো লাগছে স্যার। আচ্ছা, এই যে কালপেবল হোমিসাইড মার্ডার, এটা কিন্তু অনেক জটিল একটা বিষয়। এই জটিলতার কারণে হচ্ছে এই 299 ধারা। এই 299 ধারাটা যদি না থাকতো তাহলে এই জটিলতা তৈরি হতো না। মনে করেন, কল্পনা করেন 299 ধারা বলে কিছু নাই, 300 ধারার মধ্যেই কালপেবল হোমিসাইড এবং মার্ডার দুইটাই তো আছে। এই জি। 299 ধারা নিয়ে এসে কিন্তু জটিলতা তৈরি করেছে। বুঝতে পারেননি জি বিষয়টা? স্যার। জি মনে স্যার। মনে ভাবেন 299 ধারা নাই, 300 ধারার মধ্যেই আমরা কালপেবল হোমিসাইড মার্ডার পাচ্ছি। এই দুইশো হ্যাঁ। নিরানব্বই ধারা পড়লে কিন্তু কনফিউশন তৈরি হয়। হ্যাঁ, এটাই। তো আশা করি একটা জটিল বিষয় একটু সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। প্রয়োজনে একাধিকবার ভিডিওটা দেখবেন, দেখে ক্লাস প্রস্তুতি নেবেন। তফাজ্জল সাহেব লাইনে আছেন, কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আছি ভালোই স্যার। গরমে তো একদম ছাদের উপরে কি বইয়া অবস্থা? বইয়া একদম অসুবিধা আছি, লাইট নেই। স্যার ওই আচ্ছা, আপনি যে বলছেন আপনাদের একটা ইয়া দেখাইলেন, এটা কি, এটার কি মক ট্রায়াল বলে? হ্যাঁ, মক ট্রায়াল। এটা হচ্ছে মুড কোর্ট কম্পিটিশন হয়েছিল। তো হ্যাঁ। এটার আমি এক ছবি পাঠাই দিবনি, ছবি তুলে আপনাদের পাঠাই দিবনি। এখানে বেস্ট রিসার্চার হিসেবে এটা ট্রফি। হ্যাঁ, মানে এটা বেস্ট। স্যার এজলাস বেস্ট। থাকে, সব এজলাস থাকে, বিচারক থাকে, উভয় মানে উকিলরা যেভাবে মুভ করে বিভিন্ন কেস, সেইভাবে মনে হয় এটা কি ইয়ে করে। হ্যাঁ, এটা এটা কি মক ট্রায়াল সিচুয়েশনটা। বলে কিনা? হ্যাঁ, এটা মক ট্রায়াল বা এখানে কম্পিটিশন হয়, বিভিন্ন টিম থাকে। তো একটা কেস দিয়ে দেওয়া হয়, ওইটার উপরে সব টিম প্রস্তুতি নিয়ে আসে, পক্ষে বিপক্ষে উভয় বলতে হয়। এটা রিট পিটিশনের মতো কাজ করে, যেটা এনভায়রনমেন্টটা হাইকোর্ট হিয়ারিং এর মতন। হ্যাঁ, কারণ রিট পিটিশন তো হাইকোর্টে আছে, সংবিধানের 101 102 ধারায়, 102 অনুচ্ছেদে। তো
কারো যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় জনগণের পক্ষে তখন রিট করা যায়। রিট ব্যক্তিগতভাবে করা যায়, জনগণের পক্ষেও করা যায়। তো এই রিট পিটিশনের একটা অংশ হিসাবে আমাদের একটা রিসার্চ কাজ ছিল। আমি 2টা মুড কোর্ট কম্পিটিশন অংশগ্রহণ করি, তার মধ্যে এটা একটা। তো এই মুড কোর্ট কম্পিটিশনে যখন রিসার্চ করি, রিসার্চের দায়িত্ব আমার ছিল, আমি রিসার্চার ছিলাম। আর আরেকটাতে আমি আবার পরের সেশনে মানে আরেক টিমের সাথে আমার আবার প্রেজেন্টেশন ছিল। তো এটা দেখার পরে আজকে আমি একজন সহকারী জজ না হয়ে কেন আইনজীবী হলাম, এই মুড কোর্ট কম্পিটিশনের একটা ভূমিকা আছে। আমাদের মুড কোর্ট কম্পিটিশনে জনাব, আহ, ওনার নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে, মেবি মিস্টার রেজল করে হবেন ওনার নাম। উনি মাননীয় জেলা ও দায়রা জজ, নাটোর জেলা। তো নাটোর জেলার জেলা ও দায়রা জজ সাহেব উনি ছিলেন আমাদের প্রধান বিচারপতির রূপে। মানে উনি মানে রিয়েল জাজরাই কিন্তু থাকেন সেখানে কম্পিটিশনে, ওনাদেরকে গেস্ট হিসেবে নিয়ে আসা হয়। এটা রাজশাহী ইউনিভার্সিটির যে সিনেট ভবন থাকে, সিনেট, সরি সিনেট না, ডিনস কমপ্লেক্সে, ডিনস কমপ্লেক্সে সেই কম্পিটিশনটা হয়, একটা গোলাকার ভবন আমাদের রাজশাহী ইউনিভার্সিটির সেখানে। তো উনি আমাদের সেশন শেষে এসে আমাদের কয়েকজনকে বলল যে আপনাদের যে রিসার্চ কাজ প্লাস আপনাদের মুভ বা হিয়ারিং এটা অনেক চমৎকার। তো আপনাদের প্রতি একটা উপদেশ থাকবে, আপনারা কখনো এই আমাদের মতন জুডিশিয়াল অফিসার হবেন না, সহকারী জজ। এই যে আজকে আমি জেলা জজ হয়েও কি নিজেকে একটু কি করি, আমার ভালো লাগে না, কোর্টে এসে হাত গুটিয়ে বসে থাকতে হয়। আপনারা এসে মুভ করেন, সেটার উপর ভিত্তি করে আমাদেরকে রায় দিতে হয়, স্বাধীনতা নাই আমাদের। তারপরে যদি চিন্তা করেন যে অর্থ প্রতিপত্তি, এটার দিকেও চিন্তা করলে জেলা জজ সাহেব বলছেন যে আমার বন্ধু বান্ধবীরা সবাই কিন্তু অনেক কিছু করে ফেলেছেন, আর আমরা কিছু করতে পারিনি, কিছু করলেই তো দুদক এসে ধরবে। তো এরকম বিষয়, তো ওনার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আমরা অনেকগুলো ফ্রেন্ড আমরা জুডিশিয়ারিতে পরীক্ষাই দিইনি। আমি আমার টিচার আমাকে ফর্ম তুলতে বলার পরেও ফর্ম আমার এখনো ফ্রেশ ফর্ম আমার ড্রয়ারে আছে, যেটা আমি এখনো ফর্ম পূরণই করিনি। সেই 2015 সালের কথা বলছি। আমি জুডিশিয়ারিতে একবারও পরীক্ষা দিইনি, ডিরেক্ট অ্যাডভোকেটে একবারই পরীক্ষা দিয়েছি, এক্সামসে হয়ে গেছে। মানে আমার টার্গেটই অ্যাডভোকেসি। এই যে স্বাধীনতা আছে, এভাবে কাজ করছে, আপনাদের জন্য কাজ করছি। তো এই হচ্ছে কাহিনী। তো আর কি জানার আছে বলেন। না স্যার, এটাই ওই যে আমাদের নর্দার্ন ইউনিভার্সিটিতে একবারে হয়েছিল, স্যাররা এরকম বসে থাকে বিচারক হিসাবে, বা জজদেরকে পুরানা ইয়াতে নিমন্ত্রণ দিয়ে আনে, আনলে দুই পক্ষের এই হিয়ারিং শুনে একটা কেসের উপরে মনে করেন অনেকটা তর্ক বিতর্কের মতেই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, কিন্তু এটা লিগ্যাল ফরম্যাটে, আদালতের এনভায়রনমেন্টে। এটা হ্যাঁ জি কিন্তু স্যার। শিক্ষানবিশ আইনজীবী হিসেবে খুবই করা জরুরি। এটা থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে, রিসার্চ করেছি, বড় বড় মানুষদের সাথে ওঠা বসা হয়েছে। তো তো ঠিক আছে, এখানে থ্যাংক ইউ। আ- আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর কেউ প্রশ্ন করতে চাচ্ছেন? প্রশ্ন করলে হাত উত্তোলন করবেন। একবার রাজ্জাক ভাই মেবি হাত উত্তোলন করেছিলেন। রাজ্জাক ভাই লাইনে আসবেন। জি স্যার, না এমনিতে চাপ লেগে গেছিল তো পরে আবার ও অফ করে আচ্ছা, দিচ্ছি। ক্লাস বোঝা গেল ভাই। জি স্যার, বুঝে গেছি। তো ঠিক আছে, আজকের যে ক্লাস এইটা আপনাদের ভিডিওটা আমি কালকেও দিতে পারি বা শুক্রবারে পরে দিতে পারি। কারণ যে 4টা ভিডিও ইতিপূর্বে আপনারা পেয়েছেন লিখিত, সেগুলোই শুক্রবারে পরীক্ষা হবে। এই ভিডিওটার পরীক্ষা হবে পরের শুক্রবারে, অর্থাৎ 10 তারিখে মেবি। যেহেতু 3 তারিখ শুক্রবার হচ্ছে, 10 তারিখে আবার শুক্রবার হবে। তো এটা পরে আপনারা পেলে হবে। আর এই আজকে এই গত ক্লাস, আজকের ক্লাস এবং আগামী সপ্তাহের যে 2টা ক্লাস, এগুলোর উপরে ভিত্তি করে পেনাল কোড শেষ হয়ে যাবে। তারপরে আগামী শুক্রবারে দেখেন রুটিনটা একটু লক্ষ্য করবেন, 4টা 4টা করে টপিক ভাগ করে দেওয়া আছে। আর যে টপিক 4টা আছে এটার উপর একটু প্রস্তুতি নেবেন। সবাইকে অনুরোধ করব পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, পরীক্ষা না দিলে আপনাদের অবস্থান আমি বুঝতে পারবো না। এই মিলন ভাইয়ের একজন বন্ধু আমার, 23 সালে যিনি আমার কাছে কোর্স নিয়ে 24 সালে অ্যাডভোকেট হলেন লিখিত, উনি ফোন দিয়েছিলেন যে ওনার ফ্রেন্ডের কি অবস্থা। তো আমি বললাম এখনো যেহেতু একটা পরীক্ষা নিইনি, ওনার পারফরমেন্স সম্পর্কে তো মন্তব্য করতে পারি না। তো ওনার লেখা কেমন এটা আমি জানতে পারবো। তো মিলন ভাইকে সহ সবাইকে বলি পরীক্ষা দিবেন, আপনার ভুলগুলো আমি ধরে দেবো, এটা আপনার কিন্তু বেশি কাজে লাগবে। কারণ পরীক্ষা দিলে অভিজ্ঞতা যেমন নিজের হবে, ভুল ত্রুটি ধরে দেওয়ারও একটা বিষয় আছে।
তো কারো প্রশ্ন যদি না থাকে তাহলে সবাইকে ধন্যবাদ জানাই, রাত জেগে কষ্ট করে ক্লাস করছেন, এটার ফল তো নিশ্চয়ই পাবেন। আর বরাবরের মতো গরমে সুস্থ থাকার চেষ্টা করবেন, লিকুইড খাবেন, ভেতরে থাকবেন বেশি, বাইরে গেলে অবশ্যই অবশ্যই ছাতা ব্যবহার করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।